60 মিনিট। আর সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম আমি রাসেল এবং আপনাদের সাথে ফিরে এলাম ভূত এফএম নিয়ে। আর ভূত এফএম এর আজকের দিনটি একদমই অন্যরকম। আজকে দুপুরের পর থেকে প্রচন্ড গরম এবং গরমটা খুব মাত্রাতিরিক্ত। সকালবেলায় শীত একটা ভাব পড়ে গেছে, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি আমার স্টুডিওর কাঁচটা পর্যন্ত থেমে গেছে। তো খুব অদ্ভুত ব্যাপার। এবং একটা জিনিস শেয়ার করতে চাই আজকে শুরুতেই, যেটা মাত্র ঘন্টা দেড়েক বা ঘন্টা দুয়েক আগে আমি মানে একদম চোখের সামনে দেখলাম। সেটা হচ্ছে আমি একটা রুমের মধ্যে বসে আমি ফোন করছিলাম আর কি। আমার মোবাইল ফোন না, এটা ল্যান্ড ফোনে আমি ফোন করছিলাম। এবং ল্যান্ড ফোনে ফোন করার একটা মুহূর্তে আমি হঠাৎ করেই খেয়াল করলাম, খুব অদ্ভুত লাগলো। আমি কথা বলতে বলতে ঠিক যার সাথে কথা বলছিলাম তার সাথেই মানে কি বলবো, ওইদিকে মনোযোগটা ছিল। হঠাৎ করে আমি আমার হাতের বাঁ দিকে তাকিয়ে দেখলাম যে জানালার কাছে আমার একটা ছায়া পড়েছে এবং আমার ছায়াটা ঠিক আমার মতোই দেখতে, জানালার কাছে যেহেতু, কিন্তু আমি যেভাবে ফোন ধরে আছি সে ঠিক ফোন ধরে নাই। সে যেটা করছিল জাস্ট কবজির উপরে থুতনিটা রেখে মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়বে, এরকম একটা অবস্থা। আমি একদম একভাবে তাকালাম এবং আমার সাথে আই কন্ট্যাক্ট হলো। আমি কিন্তু মানে একদম ঠিক দেখলাম। এবং তারপরে যেটা হলো যে আমি আবার সঙ্গে সঙ্গে চোখটা ফিরিয়ে নিলাম, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি। একটু পরে দেখলাম যে হ্যাঁ, সেও তার যে শরীরের যে মানে অঙ্গভঙ্গি আর কি সেটা চেঞ্জ করলো, মাথা চুলকাতে শুরু করলো। আমি যা দেখেছি সম্পূর্ণ ভুল দেখতে পারি, হতেই পারে। আমি যা দেখেছি সম্পূর্ণ ঠিক দেখতে পারি, হতেই পারে। আপনি যখন ব্যস্ত থাকেন কোনো কিছু নিয়ে, তখন নিশ্চয়ই আপনি এরকম খোঁজেন না আপনার প্রতিচ্ছবি বা আপনার ছায়াটা কিরকম পড়েছে, বা আপনার ব্যাকগ্রাউন্ডে আয়নার পেছনে কি আছে। বাথরুমে কোনোদিন গেছেন, মানে গিয়ে দেখেছেন রাতের বেলায়, গভীর রাতে, শুধু নিজেকে দেখা ছাড়া অন্য কিছু, যে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার পেছনের যে প্রেক্ষাপট, আপনার সেই বাথরুমের পেছনের দৃশ্যগুলো কেমন, সেখানে আসলেও আর কিছু ছায়া পড়ছে কিনা। হয়তো দেখেছেন, হয়তো দেখেননি, হয়তো দেখে থাকলে ভুল দেখেছেন, হয়তো দেখে থাকলে ঠিক দেখেছেন, কে বলতে পারে। যাই হোক, কেউ বলতে পারুক আর না পারুক, আমাদের সঙ্গে রয়েছেন রেগুলার আমাদের মতোই একজন লিসনার, এবং আমাদের ভৌতিক টিম এখনো এসে পৌঁছনি। তারা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। এবং আপনারা যেটা করতে হবে, আপনাদের অনুভূতিগুলো শেয়ার করতে হবে আমাদের সাথে। আর সেই জন্য যেটা করতে হবে, শাউট লিখে, স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। একটা সুখবর আছে, সেটাও দিতে চাই যে আপনাদের গল্পগুলো পাঠাতে সমস্যা হয়। সো আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি বানানটা বলে দিই, BHOOT, ভূত, আবার একসাথেই FM @radio, RADIO, রেডিও ফুর্তি, FOORTI ফুর্তি.FM। এখানে আপনার ইচ্ছা করলে যে কোনো আপনার অ্যাকাউন্ট থেকে ইমেল করতে পারেন এবং সেই ইমেলে আপনাদের ঘটনাগুলোর ডিটেইল আমরা জানতে পারি, যাতে করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। সো আমাদের এখন তো মানে এই সমস্ত হলোই। আমাদের যিনি অতিথি আজকে আছেন এবং তার কাছ থেকে আমরা মূলত গল্পগুলো শুনবো। তার সাথে অদ্ভুত কিছু ঘটনা হয়েছে এবং তিনিও আপনাদের অনেকের মতোই ভীষণ আগ্রহী ছিলেন, চেয়েছিলেন আমাদেরকে আপনাদের মতো এই গল্প বা ঘটনাগুলো জানাতে। কিন্তু ঘটনা জানানোর ক্ষেত্রেই হলো বাধা, মানে কোনো একটা শক্তি বা কোনো একটা কিছু যারা চায় না আমরা ঘটনাগুলো জেনে যাই। সেই ব্যাপারটা দিয়ে শুরু করছি আজকের ভূত এফএম। আমি শুরুতে আপনার পরিচয়টা একটু জানবো। আমি নূর আহমেদ। আমি লাস্ট নেমটা উচ্চারণ করছি না এই কারণে যে অনেকেই আমার লাস্ট নেমে আমাকে চিনতে পারেন, এই কারণে আমি উচ্চারণ করছি না, একদমই দরকার নেই। তবে ওল্ড টাউন নামে আপনি আমাকে করতে পারেন, রিকগনাইজ করতে পারেন। ওল্ড টাউন, তাহলে আমরা সবাই আপনাকে ওল্ড টাউন হিসেবেই এখন কথা বলি, আমরা ওল্ড টাউন হিসেবে। ওল্ড টাউন, আপনার তো গল্প ছিল কিছু এবং সেই গল্পগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন। তারপরে একটা পর্যায়ে আপনি আমাকে SMS করে জানালেন যে আপনি শেয়ার করতে চান না, কারণ কিছু প্রবলেম হচ্ছিল আপনার সাথে। সো পুরো আমরা সেই ব্যাপারটাই জানতে চাচ্ছি যে কি হয়েছিল, ঘটনাটা না, মানে জাস্ট যেহেতু আপনি ঘটনাটা আসলে শেয়ার করতে চাচ্ছেন না, তো সেই ঘটনাটা শেয়ার করার ক্ষেত্রে কি কি বাধা এসেছিল?
প্রথমত আমি যখন আপনাদের এই ভূত এফএম নিয়ে কাজ করার কাজ দেখি বা কাজ শুনি আসলে শুনি, তখনই আমার আগ্রহ জাগে এবং ছোটবেলা থেকেই আমি প্রচুর কৌতূহলী। যে কোনো বিষয়, বিশেষ করে নর্মাল যদি কোনো কিছু হয় তার প্রতি আমার প্রচুর কৌতূহল থাকে। তো আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথে যোগাযোগ করে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার, সেগুলো আপনি আমাদের সাথে বলবেন। তো আমি প্রচুর SMS পাঠিয়েছি অনেকভাবে, অনেক নাম্বার থেকে, অনেক অ্যাকাউন্ট থেকে, কিন্তু কোনোভাবেই সেটা রিচ করেনি, মানে আমাদের কাছে রিচ করেনি। রেডিও ফুটতে যখন কেউ SMS করে সাধারণত তার কাছে একটা রিপ্লাই নোটিফিকেশন যায়, সেই নোটিফিকেশন গুলো আমি পাইনি। কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে যে আমি সকালবেলাতে পেয়েছি যে আমার SMS টি যায়নি। আচ্ছা, এটা হতে পারে, খুবই স্বাভাবিক। তো আমি ডিসিশন নিলাম যে আমি কিছু লিখবো। আচ্ছা, লিখে তারপরে সেটা আপনাদের মানে কাগজ কলমে লিখবো। সেটা রাত ছিল এবং কয়টার দিকে? রাত অলমোস্ট 2টা বা 2:30 এরকম সময়টা। তো মজার ব্যাপার হচ্ছে যে একটা অ্যাপার্টমেন্টে আমি থাকছি, সেখানে পুরো ঘর খুঁজে আমি কোনো কাগজ কলম পাচ্ছি না। ডিসেন্ট একটা পেপার যেখানে লেখা যায়, কাগজ না কলম, হয় যে কলম পাওয়া যায় না এরকম কিছু, কিন্তু ডিসেন্ট কাগজ এবং কলম কিছুই পাইনি। আচ্ছা, শেষে আমাকে ব্যবহৃত কিছু কাগজের উল্টো পাশে আমাকে লিখতে হয়েছে। তো আমি যখন লেখা শুরু করলাম, লেখার শুরুর আগে আমি শুরু করেছিলাম হচ্ছে যে আপনাদের প্রোগ্রামের যে ধারাটা, প্রথম দিকে আপনারা সায়েন্স এবং বিভিন্ন ধরনের যে যৌক্তিক দিকগুলো তুলে ধরছেন সেইগুলো ছিল, সেগুলো ভালো লাগছিল। কিন্তু পরবর্তীতে টার্ন নিচ্ছিল হচ্ছে গল্প শেয়ারিং, গল্প না আসলে মানে ঘটনার শেয়ারিং গুলোর দিকে। তো আমি ওই দিকে একটু মনোযোগ দিয়েছি। আচ্ছা, তারপরে এক সময় শুরু করলাম আমার অভিজ্ঞতা লেখার। আপনি সেদিন কাগজ কলম কিভাবে পেয়েছিলেন? আমি শেষ পর্যন্ত কাঠ পেন্সিল, আমার ছেলের পেন্সিল এবং অল্প কয়েকটা ব্যবহৃত কাগজ, মানে এক সাইডে লেখা আছে ইউজ করা হয়েছে, ওই ইউজ করা কাগজগুলো আমি ওখানে লিখেছি। আচ্ছা, তো এক সময় আমি দেখতে পেলাম যে, আমি শুনতে পেলাম যে আমার মোবাইলে একটা SMS আসছে। তো আমি সেটা কেয়ার করিনি প্রথমে, অনেক SMS আসে। তো পরবর্তীতে দ্বিতীয়বার যখন আসলো, তো আমি সাধারণভাবে আমরা দেখি যে কে করেছে। তো ওই এসএমএসটা কোনো কি রিপ্লাই এসএমএস ছিল বা এরকম কিছু? না। আচ্ছা, শুধু একটা ওয়ার্ড ইংরেজিতে লেখা NO, নো। কে পাঠিয়েছিল এটা? এটার কোনো সেন্ডার নেই। এটার কোনো সেন্ডার নেই, কিন্তু আপনার ইনবক্সে চলে আসলো এবং তখন আপনি লিখছিলেন, যখন আপনি ঘটনা লিখছিলেন তখন আপনার মোবাইলে কেউ SMS করে জানালো NO এবং সেটা কোনো সেন্ডার নাই, কোনো সেন্ডার নেই। এবং আপনি নিজেও, আমি যদি জানি আপনি এই সমস্ত এই ব্যাপারে আপনি টেলিকমিউনিকেশনে আছেন, সুতরাং আপনার এই ব্যাপারটা ভুল হওয়া একেবারেই কোনো সুযোগ নেই। মানে সুযোগ একেবারে নেই আসলে ঠিক না, মানে ইম্পসিবল। এক্স্যাক্টলি, কারণ ব্যাপারটা হচ্ছে এটা খুব সাধারণ একটা ব্যাপার যে সেন্ডারকে আপনি এটা বুঝতে পারবেন না। এবং পরবর্তীতে আমি অপারেটর যে আছে সেখানে আমার কলিগস আছে, এক্স কলিগস আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে দেখালাম। তো তারা আমাকে জাস্ট ইগনোর করছে, হচ্ছে যে আমি দুষ্টুমি করছি, যোগ করছে, একটা প্র্যাকটিক্যাল যোগ, যে আমি কোনোভাবে বানিয়ে সেটাকে ইন করে তাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তাদের কাছে ব্যাপারটা ঠিক বোধগম্য হয়নি, তারা বুঝতে পারেনি আসলে যে কি হয়েছে ব্যাপারটা। রাইট, কারণ আমি কারণটা বলিনি যে কোথা থেকে এসেছে ভাই, আমি শুধু তাদেরকে জানতে চেয়েছিলাম যে এটার সেন্টার কি হতে পারে, কিন্তু তারা উত্তর দিতে পারেনি। ওকে। আর এর পরবর্তীতে যেটা হয়, সেই মোবাইলটা সম্পূর্ণ পানিতে পড়ে যায় আর কি, ড্রেনে। কিভাবে সেটা হয়? সেটা হয় হচ্ছে আমি বাইক রাইড করি,
বাইক থেকে আমার উপরের পকেটে ছিল। তো কোন একটা ঝাঁকিতে সেটা কয়েকদিন বৃষ্টি প্রচুর হয়েছে। আপনি তার মানে ওটা রেখে দিয়েছিলেন যে দেখানোর জন্য, যে প্রমাণস্বরূপ, কিন্তু সেটা আমি আর দেখাতে পাচ্ছি না আজকে আপনাদের। ওকে ওকে। তারপর থেকে শুরু হলো আসলে ঘটনাগুলো। তারপরে আমি লেখাগুলো শেষ করলাম, কিন্তু ডিসিশন নিলাম হচ্ছে যে না, আমি সেই লেখাগুলো কিছু অংশ বাদ দিয়ে আপনাদের কাছে পৌঁছাবো। আচ্ছা, কিছু অংশ কেন বাদ দিবেন? কারণ ওই নোয়ের ব্যাপারে, যেহেতু এটা একটু মিস্টিরিয়াস হয়ে যাচ্ছে, তো ওই অংশগুলো বাদ দিয়ে আমি লেখাটা লিখে তৈরি করে রেখে আমি ঘুমিয়ে গেছি। তখন অলমোস্ট সকাল হয়ে গেছে, ভোরের আজান দিচ্ছে, ঘুমিয়ে গেছি। তারপরে পরের অনুষ্ঠানে মানে শুক্রবার ভূত এরকম হয়, তো আমি বৃহস্পতিবারে সকালবেলা রওনা দিয়েছি বাসা থেকে ওই পেপারস গুলো নিয়ে রওনা দিয়ে সরাসরি আপনাদের স্টুডিওর আশেপাশে এসেছি এবং প্রায় ঘন্টা খানিকের মতো আমি বিভিন্ন অলিগলি বিভিন্ন জায়গায়। আপনি আমাদের এখানে আসতে চেয়েছিলেন? আসলে আমার উদ্দেশ্য ছিল হচ্ছে লেখাটা পৌঁছে দেওয়া, কিন্তু কোনোভাবেই আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি কারণে এসেছি। মানে আপনি জাস্ট ভুলে গেছেন যে কেন আপনি এখানে এসেছেন বা কেন আপনি আমাদের অফিস করছেন না। আমাদের অফিসের কথা মনে নেই, কিন্তু এটা কি আগে কখনো আপনার এরকম হয়েছে যে মাঝে মাঝে এরকম হয়েছে বা এরকম ভুলে? না, আমি বাসা থেকে টার্গেট নিয়ে বেরোচ্ছি একটা জায়গায় কাজ করার জন্য, সেটা ভুলার কথা না। আর আমার এখানে মানে সবচেয়ে বড় যে অবাক বিষয় যে আমি কোনো কিছু নিয়ে বের হইনি, আমি শুধু কাগজ দিয়ে বের হয়েছি, সেটা আপনাদের রেজিস্ট্রেশনে রেখে আমি চলে যাবো। ওকে, এটা ছিল আমার। বুঝতে পেরেছি। কিন্তু আমি কোনো দিশা পাইনি, তাই আমি ফিরে গেলাম। বুঝতে পারছি। ফিরে যাওয়ার পরে তখন আমার মনে হলো যে আমি তো আসলে কাগজগুলো পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলাম। মানে তখন আমি রিয়েলাইজ করতে শুরু করলাম যে আসলে এটা কি হচ্ছে। রাইট, মানে আপনি যখন আমাদের অফিসের এই জায়গাটা আসলেন বা গুলশানের আশেপাশে ঘুরে গেছেন, আপনার একবারও মনে পড়েনি যে কেন আপনি এসেছেন বা কি কারণ, এর পেছনে কোনো কিছু আপনি খুঁজে পাননি? খুঁজে পাইনি। ওকে, মানে এটা খুবই খুবই অদ্ভুত টাইপের একটা ব্যাপার। এবং এখনো পর্যন্ত আপনার ওই SMS এর ব্যাপারটা খুব রহস্যজনক, যে কে SMS পাঠিয়েছিল আপনাকে, এবং তারপরে আপনি যে আমাদের অফিস খুঁজে পেলেন না, এই পুরো ব্যাপারটাই খুবই রহস্যজনক। এবং রহস্যের শুরু হচ্ছে SMS দিয়ে। ওকে, তো তারপরে যেটা আমরা করলাম যে ঠিক আছে, ফরগেট অল থিংস, কোনো কিছু শেয়ার করবো না। তখনই আপনাদের সাথে আমার হলো SMS সেন্ড করলাম, সাথে সাথে রিপ্লাই পেলাম যে এটা অ্যাকনোলেজ। এবং যখন আপনি ডিসিশন নিলেন যে আমাদেরকে আসল ঘটনাটা বলবেন না, বলবো না, তখন আপনি দেখলেন যে আপনার SMS-টা গেল এবং আপনার সাথে কমিউনিকেশন আমার হলো। এবং আপনি এখনো নিশ্চয়ই আপনি ডিটারমাইন্ড হয়েছি যে আমি ওই অংশটুকু, যে অংশটুকু আসলে মূল অংশটুকু, ওই অংশটুকু আমি বাদ দেবেন। তবে একটু আমি এর মাঝখানে একটু বলি যে আমাদের মাঝখানে আবারও মানে ফিরে এসছেন আমাদের সুমন ভাই। সবাই অনেক SMS করে বলেছিলেন যে সুমন ভাই কবে আসবেন, সুমন ভাই কবে আসবেন, এবং ফাইনালি সুমন ভাই আমাদের সাথে এখন। তো সুমন ভাই, সবাই একটু হ্যালো বললে খুব মনে হয় অনেকেই অনেক দিন ধরে ওয়েট করছিল এটার জন্য। সুমন, হ্যাঁ, আমি কয়েকদিন ছিলাম না, ডেফিনেটলি। লাস্ট কয়টা এপিসোড শাকিব? 10-12টা হবে। এতগুলো না, চারটা। 1 মাস ছিলাম না, দেশের বাইরে ছিলাম। শাকিবরা নিশ্চয়ই অলরেডি বলেছে যে কেন বাইরে। এনিওয়েজ ফিরে এসেছে এবং কিছু ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা নিয়ে আমরা একটু পরে আবার আলাপ করবো। জাস্ট টু সে হাই, সবাই হোপফুলি ভালো আছে। এবং আমি যা শুনতে পেলাম যে ভূত FM এখন বেশ হিট একটা শো, শুনে খুবই ভালো লেগেছে যে সবাই শুনছে, খুব ভালো।
আচ্ছা, ভয় পাচ্ছে। হ্যাঁ, ভয় দেখানোটা তো আমাদের মেইন কাজ অ্যাকচুয়ালি। এনিওয়েজ, আমরা আবার এই যে আমরা ঘটনাটা শুনছিলাম, এটা খুবই মানে অদ্ভুত টাইপের একটা ব্যাপার না? আমি একটু বলি যে ব্যাপারটা কি হয়েছিল, একটু ছোট্ট করে বলি। সেটা হচ্ছে যে উনি আমাদের ভূত এফএম শোনার পরে ওনার একটা ঘটনা ছিল, যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন, এবং উনি যখন আমাদেরকে SMS করেন তখন SMS আসে না। উনি আমাদেরকে নানাভাবে কমিউনিকেট করার চেষ্টা করেন, ব্যর্থ হন। তারপরে উনি চিন্তা করেন যে কাগজ কলমে লিখবেন। যখন ঘটনার ওই জায়গাটায় পৌঁছেছেন তখন তার মোবাইলটা বেজে উঠলো এবং তিনি মোবাইলটা অন করে দেখলেন সেখানে SMS এসছে, জাস্ট একটা ছোট্ট ওয়ার্ড, নো। তারপরে এবং তারপরে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো খুব অদ্ভুত। যখন তিনি ডিসিশন নিলেন আবার যে না আমি কিছু শেয়ার করবো না, তখন আমাদের সাথে তার কমিউনিকেশনটা হলো এবং সে দেখলো যে SMS এসছে, যে হ্যাঁ আমরা তার SMS পেতে শুরু করলাম। এবং ফাইনালি ও লাস্টে আজকের দিনে যে ঘটনাটা ঘটছে সেটাও বলবে। একটু মানে খুবই আমার কাছে অদ্ভুত টাইপের লাগছে। আজকে কি হয়েছে একটু বলবেন? আজকে আসলে আজকে যেটা হয়েছে, মানে আমি প্রচন্ড অবাক হয়েছি ব্যাপারটা, যে আমি আজকে 1.5 বছর যাবত একটা বাইক চালাই, যেখানে আমি কখনো কিক দিয়ে স্টার্ট করিনি, কখনো না, মানে একেবারে কেনার থেকে আজ পর্যন্ত। আচ্ছা। এবং আজকেও চালিয়েছি, সেলফ স্টার্ট হয়েছে, অনেকবার অনেক জায়গায় গিয়েছি। আমি যখন রওনা দিচ্ছি এখানে তখন জাস্ট প্রেস যখন করলাম কাজ করছে না, মানে সেলফ কাজ করছে না, মিনস মানে স্টার্ট হচ্ছে না। আর এরপরে আমি আরেকটু বলি, আমি কিক দিয়ে স্টার্ট করে আমি চলে এসলাম আপনাদের এখানে, এবং নিচে আসার পরপরই আমি যখন নামলাম এবং অফিসে নিচতলাতে গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটির সাথে কথা বলছি যে কিভাবে যেতে হবে, তখনই আপনাদের এই এরিয়ার কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল, লিফট বন্ধ হয়ে গেল। মানে আমাকে 9 তলায় হেঁটে উঠতে হয়েছে। মানে আসলে যদি এগুলোকে আমরা একসাথে ফেলি তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ দেখায়। হ্যাঁ, মানে আপনার সাথেই বারবার করে এটা হচ্ছে। আপনাকে কেউ হয়তো এরকম হতে পারে যে চাচ্ছে না যে উনি এই গল্পগুলো বা এই ঘটনাগুলো আমার সাথে শেয়ার করুন। আমার যেটা মনে হয়, এ ধরনের ঘটনা যেহেতু ঘটছে, সেহেতু এই ব্যাপারটা আজকে আপনি রেডিতে বলছেন ফাইন, বাট আর কাউকে না বলাই ভালো। জিনিসটা আমার মনে হয় চেপে যাওয়াই ভালো, সিরিয়াসলি। আমরা এই টাইপের অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স করি লাইফে, মাঝে মধ্যে মনে হয় যে এই জিনিসটা করা উচিত না, তারপরে আমরা করি। এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের এই ভৌত স্ট্রিমের মধ্যেই হয়েছে, এবং আমরা ওটার জন্য পরে আমাদের সাফারও করতে হয়েছে, এরকম জিনিসও হয়েছে। তো যেটা বলবো যে হ্যাঁ, আপনি তো মেইন ঘটনাটা বললেন না, ফাইন বলার দরকারও নাই, আমরাও চাই না আপনি বলুন, সব কিছু সবার জানার দরকার নাই। এবং আমার মনে হয় জিনিসটা আর কাউকে না বলাই ভালো, জিনিসটা অ্যাভয়েড করেন, জিনিসটা এখানেই শেষ করে দেন আর কি। বিকজ মাঝে মধ্যে লাইফে তো কত কিছু আমরা এক্সপ্লেন করতে পারি না উল্টো পাল্টা, তো কি দরকার আরেকটা আনএক্সপ্লেন জিনিস লাইফে আনা। আমার সেটাই মনে হয় যে সেটাই আমাদের সাথে জিবরান ভাই এসেছেন এবং সাকিব ভাই পৌঁছে গেছেন, সবাই আজকে এখন আমাদের সাথেই রয়েছেন। শুনবো এখন তাহলে আমরা কি করা যেতে পারে, কি করবো? প্রথমেই যেটা মানে গুড টু বি হিয়ার এগেন, মানে আবার ফুল ভূত স্টিমের সাথে আবার ভূত এফএম এ এসে অনেক ভালো লাগছে। একটা মাস অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম ভূতের কাজই, বাট আমার দুটো কাজ ছিল, কাজ দুটোর মাঝখানে অনেক বড় একটা গ্যাপ ছিল, যে কারণে আমি আসতে পারছিলাম না। তো আমার এখন তারপরে যদি আমি 1 সপ্তাহের মধ্যে একটা কাজ সেরে আবার ঢাকায় এসে আবার 2 সপ্তাহ পরে যাই, ওটা আমার জন্য খুব একটা ভালো সলিউশন না আর কি। তো সেই কারণে মাঝখানে আমি 2 সপ্তাহ ছিলাম, কোনো কাজ ছিল না। বাট দেন এগেন লাস্টে আবার একটা কাজ ছিল, সিরিয়াস দরকারি একটা জিনিস ছিল, ওটাও সেরে এসেছি। তো মোটামুটি এখন এতটুকু বলতে পারি আমরা যে আমাদের একটা ইনভেস্টিগেশনের একটা বড় একটা পার্ট আমরা মোটামুটি সলভ করতে পেরেছি, এবং যাবতীয় এক্সপিরিয়েন্সও এখানে হয়েছে, খুবই ইন্টারেস্টিং। এগুলো নিয়ে ডেফিনেটলি আছে, আমরা আলাপ করবো একটু পরে। ওকে, সাকিব ভাই। আমি তো বারবার করে বলছি সুমন ভাই আসলে আমি আর কোনো কথা বলবো না, আমি আজকে জাস্ট নীরব দর্শক। মানে হয়তো সুমন ভাই 4-5টা শো মিস করেছেন, বাট আমার কাছে মনে হচ্ছে 12-14টা শো অনেক কথা বলতে হয়েছে। আপনার পরিচয়টা আমি আসলে আহমেদ বলেই পরিচিত। আমি SMS সাধারণত পাঠাই হচ্ছে ওল্ড টাউন নামে। আচ্ছা, এখানে ওল্ড টাউন নামে পাঠাই। আমি টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করি,
মেইনলি হচ্ছে নেটওয়ার্কিং। ও আচ্ছা আচ্ছা, নাইস নাইস। তো ওটাই উনি বলছিলেন যে এটা আমার ভুল হতে পারে না যে আমি একটা SMS কে পাঠালো এটা সে বুঝবে না। আমাকে যখন বারবার করে এটাই বলছিল যে যখন তার সাথে আমার ফোনে কথা হচ্ছিল তখন তিনি বারবার করে বলছিলেন যে এটা তো আমার না বোঝার কোনো কারণ নেই। আমার খালি সুমন ভাই যেটা বললেন যে এই জিনিসটা না বলাই বেটার বা শেয়ার না করাটাই বেটার। সুমন ভাই রাইট। আমরা কয়েকদিন আগে আমাদের বেশ একটা সবার উপর দিয়ে ঝড় গেছে একটা, বিকজ একটা জিনিস আমরা বুঝছিলাম যে এটা করা ঠিক হবে না বা ভতিষ্ঠ কাজ, তারপরে করেছি, করে একটু আমাদের বেশ ঝামেলা গিয়েছে। কিন্তু শুনবো আমার তো মনে হয় যে শেয়ার করাই ভালো। মানে আমি বলি কেন বিকজ ভূত জিন যেটাই বলি, ওদের যখন আমাদের সাথে একটা রিলেশনশিপ হয়ে যায়, ওই রিলেশনশিপে ওরা যদি ডমিনেন্স নিয়ে নেয় তখন কিন্তু একটা প্রবলেম হয়। অ্যান্ড আই ফিল ওই ডমিনেন্স কমানোর জন্যই তখন একটু প্যারা খায়ও যদি কিছু একটা করা যায় ওটা কিন্তু বেটার। আপনি কিছু একটা বলেন তো। আমি বুঝতে পারছি তুমি যে পয়েন্ট থেকে বলছো, বাট ব্যাপারটা হচ্ছে যে এখন এই যে প্যারা খাওয়া এই ওয়ার্ডটাই ইউজ করি, এখন প্যারা খাওয়াটা কে কিভাবে নিতে হবে সেটা হচ্ছে কথা। আমরা কিন্তু জানি না কে সেটা হ্যান্ডেল করবে। ছোটবেলায় আমি যখন অনেক ছোট স্কুলে ছিলাম তখন একবার আমাদের দেশে বাড়ি গিয়েছিলাম, ওইখানে একটা শ্মশান ঘাট ছিল, ওটা ইয়ের পাশে। তো আমার ফ্রেন্ডরা গিয়েছিল আমার সাথে। আচ্ছা, ওরা বললো যে বাজি লেগে আমি যেতে পারবো কিনা ওখানে থাকতে। আচ্ছা, আমি রাতে গিয়েছিলাম, আমি অনেক ভয় পেয়েছিলাম, বাট আমি গিয়েছিলাম। বাট মানে এখন যদি বলতো ডেফিনেটলি বলবো যে আমি যাবো, বা এখন যদি আমাকে এই ভূত বলি বা জিন বলি অথবা সুপার ন্যাচারাল কোনো এন্টিটি কেউ যদি আমাকে কিছু করতে মানা করে, আমি অবশ্যই ওটা করবো। আচ্ছা, আমি করবো কজ আমার নিজের উপর অতখানি কনফিডেন্স আছে যে আমি এটা হ্যান্ডেল করতে পারবো। কজ অনেক বাজে জিনিস আমরা লাস্ট 1.5 বছরে হ্যান্ডেল করেছি। ওকে, কিন্তু সবাই তো অ্যাকচুয়ালি যাদের এটা প্রথম এক্সপিরিয়েন্স তারা তো অ্যাকচুয়ালি জানে না এটা হ্যান্ডেল করা তার পক্ষে পসিবল কিনা। অনেকে তো অনেক ছোটখাটো ব্যাপারেও হয়, মানে ভয় পায়। মানে আমি আমার নিজের পার্সোনাল একটা কথা বলি, টাওয়ার অফ সাইলেন্স একটা গল্প, এই গল্পটা বলা হয় নাই। এটা অনেক আগে একটা গল্প শুনেছিলাম। গল্পটা ছিল এরকম, এটা একটা গল্প, মানে এটা সত্যি ঘটনা, বাট আমার শোনা আরেকজনের কাছ থেকে। এটা আমি খুব ওয়েট ভাবে ঘটনাগুলো জানি, ডিটেল আমি জানি না, যতক্ষণই মনে আছে বলছি। ইউরোপের কোন একটা কান্ট্রিতে কোন একটা জার্নালিস্ট, সে একটা গ্রামের একটা রিচুয়াল আছে, রিচুয়ালটা নিয়ে একটা মানুষ মারা গেলে তারা ডেড বডি কিভাবে করে আর কি। হ্যাঁ, এটা নিয়ে একটা স্টোরি লিখতে যাবে আর কি। তো ঘটনাটা হচ্ছে যে একটা গ্রামে একটা টাওয়ার আছে, লম্বা একটা উঁচু টাওয়ার টাইপের, মানে ইট দিয়ে বানানো একটা লম্বা একটা কিছু। ওটার ভিতর, ওটার নাম হচ্ছে টাওয়ার অফ সাইলেন্স। আচ্ছা, এই টাওয়ার অফ সাইলেন্স এর ভেতর কেউ যদি মারা যায় তখন ওর ডেড বডিটা ভিতরে একটা বেদি টাইপের আছে, ওখানে ডেড বডিটা রেখে তারপর চলে আসে। আচ্ছা, ডেড বডিটা ওইখানেই থাকে, ওরা অ্যাকচুয়ালি কবর দেয় না, তাহলে এইভাবেই রাখে। তো টাওয়ার অফ সাইলেন্স এর ভিতরে ডেফিনেটলি মানে মরা মানুষ ওখানেই পচে পরে হাত দিয়ে, মানে একসময় আমি এটা জানতাম যে পেরুতে এরকম কিছু যে পিরামিডের উপরে রেখে দিত, পরে কঙ্কাল হয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। তো সে এই টাওয়ার অফ সাইলেন্স নিয়ে একটু লেখালেখি করবে, একটা জার্নালিস্ট, সে একটা লেখা লিখবে, এই কারণে সে ওখানে গিয়েছে। যাওয়ার পর সে ওখানে থাকলো, 1 দিন 2 দিন থাকলো। আচ্ছা, তো মানুষজনের কাছ থেকে যাবতীয় কোশ্চেন করছে যে কিভাবে কি করো তোমরা, না করো, এগুলো জিজ্ঞেস করে কষ্ট। এখানে আবার একটা ব্যাপার আছে, টাওয়ার অফ সাইলেন্সে কেউ যদি মারা যায়, সে গ্রামের কোনো একজন মারা গেল, তার ডেড বডিটা ভিতরে নিয়ে যেতে পারবে হচ্ছে একমাত্র ওর খুব ক্লোজ যে মানুষটা, মানে যে মারা গেছে তার খুব ক্লোজ আত্মীয় বা ফ্রেন্ড, মানে যে সবচেয়ে ক্লোজেস্ট, তার ভেতরে যেতে হবে ডেড বডিটা নিয়ে। কিন্তু সে একাতে পারবে না, সাথে ওরা বোধহয় 2 জন কুলি, মানে 2 জন লোক যারা ক্যারি করার জন্য দেয়, ওদের কাজ হচ্ছে গিয়ে বডিটা ভিতরে নিয়ে যাওয়া। আচ্ছা, and they get paid for it, something like that. So এইসব ইনফরমেশন সে নিচ্ছিল, এবং ওই সময় একজন মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে আমি বলছিলাম ওইখানে এইসব ইনফরমেশন নিতে সে এক খুব বয়স্ক এক ভদ্রমহিলার কাছ থেকে, ওই বুড়ি একজন মহিলা, সে একা একা থাকতো। তো তার সাথে জার্নালিস্টের খুব খাতির হয়ে গেল। তারপর ওর বাসাতে সে থাকা শুরু করলো, ওর বাসাতেই থাকতে দিল, এবং সে যাবতীয় ইনফরমেশন নিত ওর কাছ থেকে। তো এইসব ঘটনা ঘটতে ঘটতে কেউ তার মারা যাচ্ছে না, সো সে গিয়ে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে না, আর সে চাইলেও ঢুকতে পারবে না সেটা। তো বুড়ি যে মহিলা, তার আবার কোনো বাচ্চা টাচ্চা কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। তো সে ওই জার্নালিস্টকে তার নিজের ছেলের মতনই ওর বাসায় রাখলো, আর ও থাকতে থাকতে ভালোই লাগছিল। 5 দিন গেল, 7 দিন গেল, 8-10 দিন যাওয়ার পরে হঠাৎ করে মহিলা মারা গেল।
মারা যাওয়ার সাথে সাথে এখন তাকে তো টাওয়ার অফ সাইলেন্সে নিতে হবে, কিন্তু কারো একজনের যেতে হবে, রিচুয়ালের মধ্যে আছে। এখন কে নিয়ে যাবে কেউ নেওয়ার নেই, কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড কেউ নেই, একা থাকতো। তখন সবাই বলে যে তুমি তো লাস্ট 10 দিন তার সাথে ছিলা, তুমি নিয়ে যাও। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাবো, অসুবিধা নেই। আর ওর একটু মন খারাপ, মহিলার সাথে তারও খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল, তো মন খারাপ জীবনে স্বাভাবিকভাবে। তখন ওই যে দুজন লোক ডেড বডি ক্যারি করা সে সাথে গেল, গিয়ে দেখলো যে ভিতরে এরকম একটা বেদির মতন আছে, একটা টাওয়ার, এবং উপরে খোলা, মানে কোনো ছাদ নাই আর কি, লম্বা একটা গোল শেপের লম্বা একটা টাওয়ারের মতন, উপরে কোনো ছাদ নেই, সে মাঝখানে বেদিটা রাখা। ওই বেদির ওখানে অনেক কঙ্কাল টঙ্কাল পড়ে আছে অলরেডি, মাটিতে তো অনেক কঙ্কালের জিনিসপত্র পড়া হাড্ডি। তো ওইগুলো দেখলো, ও মনে মনে সব পয়েন্ট করলো যেগুলো সে লিখবে। আচ্ছা, তো তারপরে ডেড বডিটা ওখানে রাখা হলো, ওখানে রাখলো, রাখার পরে সে চলে আসলো। আসার পরে তখন বললো যে তার কাজ শেষ, মানে এখন ওই মহিলাও নাই, মারা গেছে, তো এখানে তার থাকার কোনো কারণ নেই। তো সে তখন চলে গেল। চলে যাওয়ার পর সে লেখাটা যখন প্রায় ফাইনাল করে ফেলছে, যখন এডিটরের কাছে দিবে, তখন দেখলো যে তার দু একটা কোশ্চেন রয়ে গেছে, যে এটা কি ওটা কি, একটা জিনিস এডিটর থেকে জিজ্ঞেস করেছে তুমি এগুলো ক্লিয়ার করো। তখন সে বললো যে আচ্ছা এটা তো আমি ঠিক জানি না, আমি ওখানে ছিলাম, তারপরে আমার জানা নেই। তখন সে ডিসিশন নিল সে আবার ব্যাক করবে। সে তখন আবার ওই গ্রামটাতে ব্যাক করলো। ব্যাক করার পরে যেটা হলো যে গিয়ে দেখে যে কোইন্সিডেন্স, সেদিন একজন লোক মারা গেছে। এটা মানে মাসখানেক পরের কথা, সেদিন একজন মারা গেছে এবং তাকে তখন ওরকম নিয়ে যাওয়া হচ্ছে টাওয়ার অফ সাইলেন্সে। তো তখন সে সাথে সাথে গেল ওই টাওয়ার অফ সাইলেন্সে, কিন্তু ভিতরে তো সে ঢুকতে পারবে না, সে কেউ না, ওর সে ঢুকতে পারবে না। যখন ডেড বডিটা নিয়ে যখন ঢুকলো ওরা, সে বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে অন্যান্য অনেক লোক দাঁড়ানো, হঠাৎ করে শুনে যে ভিতর থেকে অসম্ভব জোরে চিৎকার, একটা ভয়ঙ্কর চিৎকার। এবং সাথে সাথে দেখা গেলো যে ওই যে রিলেটিভটা গিয়েছিল, আত্মীয় বা সে দৌড় দিয়ে বের হয়ে আসলো, আরেকজন যে ক্যারি করছিল দুজনের মধ্যে একজন দৌড় দিয়ে বের হয়ে আসছে, আরেকজন নাই। এবং তখন বলে কি হয়েছে, কেউ কোনো মানে ওরা পাগলের মতন চিৎকার করতেছে। তখন সে তো এগুলা কুসংস্কার একটু কম বিশেষ করে, সে এসেছে শহর থেকে, আর একটা গ্রাম, সে তখন দৌড় দিয়ে সে ভিতরে ঢোকার পরের সিনটা হচ্ছে যে দেখা যে বেদির উপরে যেই মহিলাটা মারা গিয়েছিল সে বসে আছে, তার দিকে তাকানো, তার দিকে মুখ ঘুরানো এবং বসা, এবং তার কোনো চোখ নাই, মানে তাকানো মানে ফেসটা তার দিকে, এবং চামড়া টামড়া সব গলে টলে, মানে পুরো মানে হাড্ডি দেখা যাচ্ছে হালকা, মানে সে বসে আছে পুরো স্ট্রেট ভাবে। ওটা দেখে তখন এমনিতে সে ফেন্ট হয়ে যায়। তারপরে ঘটনাটা সে যে আমাকে বলেছিল, বললো যে লাস্টের ঘটনাটা হচ্ছে যে তার 3-4 দিন পরে তার জ্ঞান ফিরে, সে শহরে একটা হসপিটালে, এবং সে তারপরে টাওয়ার অফ সাইলেন্সের এই ঘটনাটা লিখেছিল। সে আর ডিটেল আর এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেনি। সো এই গল্পটার কথা এখন এই কারণে বললাম যে এই যে ওই দুজন যে ডেড বডি নিয়ে ঢুকেছিল, একজন কিন্তু ওখানে মারা গেছে। সে যখন দেখছে যে তাদের পরিচিত এই মহিলা মারা গিয়েছে কয় মাস আগে, সে ওখানে বসে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। সো একজনের সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে গেছে কিন্তু, আর একজন দূরে বের হয়ে আসছে, আর সে কিন্তু ফেন্ট হয়ে গেছিল। সে কিন্তু অনেক শিক্ষিত, সে অনেক কিছু ভয় পেয়ে পাশে। তো এই গল্পটা বলার কারণ এটাই যে একজন মানুষ এইসব ধরনের সিচুয়েশন কিভাবে নিবে আমরা কিন্তু বলতে পারি না, মানে এক একজন এক এক ভাবে নেয়। আমি একটা ছোট্ট ঘটনা বলি যে আমাদের দেশের বাড়ির ওদিকে 71-এর পরে, এটা আমি এর আগের এপিসোডে বলেছিলাম নাকি আমার মনে নাই। আচ্ছা, যুদ্ধের পরে একটা সময় আমাদের গ্রামে জঙ্গলের মধ্যে দেখা যেত যে একটা আলো নাড়াচাড়া করে এবং একটা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়, একটা আলো ঘুরে বেড়ায়। এটা নিয়ে সবাই অনেক ভয় পেত। তারপরে আমার বাবা তারপরে আমার চাচা, এরা কয়েকজন মিলে গ্রামে ওখানকার কিছু লোক নিয়ে তারা এটা ইনভেস্টিগেট করতে পারে যে কি ব্যাপার। তারপর বের হয় যে ওখানে একটা মহিলা ছিল যার 71-এ তার ছেলেটা মারা গিয়েছিল। মারা যাওয়ার পরে মহিলা একটু পাগল টাইপের হয়ে গেছিল। সে রাতে হারিকেন নিয়ে তার বাচ্চাকে খুঁজতে আর কাঁদত। তো মানুষজন কিন্তু এটা দেখে অনেক অনেক ভয় পেয়েছে, অনেকে ফেইন্ট হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এটা কিন্তু কোনো ঘটনাই না, খুব সিম্পল একটা ঘটনা, খুবই ন্যাচারাল, খুবই দুঃখজনক একটা ট্র্যাজিক একটা ঘটনা, কিন্তু মানুষজন কিন্তু এতেও ভয় পায়, অথচ কিছুই নেই। সো কে কিভাবে কোন জিনিসে ভয় পাবে এটা আমরা বলতে পারি না। যেই কারণে আমি বলছি যে কারো যদি এই ধরনের কোনো একটা এক্সপিরিয়েন্স হয় এবং তার যদি কোনো কারণে মনে হয় যে এটা আমাকে কোনো একটা সাইন দিচ্ছে বা কেউ আমাকে ইনডিরেক্টলি বলছে যে তুমি এটা করো না, যদি মনে হয় যে না এটা আমার করার হ্যান্ডেল আমি করতে পারবো নাকি সন্দেহ আছে, তাহলে করার দরকার নেই।
আর যদি মনে হয় যে না মুসলিম পারবো তাহলে করুক, এটা তার ব্যাপার। বাট আমি বলবো যাদের সন্দেহ আছে এটা নিয়ে না ঘাটাঘাটি করাই ভালো। সেটা মনে হয়, কারণ আমার মনে হয় একবার নিজেকে যদি প্রুফ করতে পারে যে আমি এটা হ্যান্ডেল করতে পারবো তাহলে করুক, কোনো অসুবিধা। আমরা কিভাবে আমরা ভৌত স্কিমটা তো এভাবে শুরু হয়েছিল যে উল্টা মনে আপনার কি মনে হয় করতে পারবেন? আপনি কি মনে হচ্ছে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আলটিমেটলি আপনি বলুন যে আসলে এরকম অভিজ্ঞতা বিভিন্ন সময় হয়েছে, তো ওগুলো আমি ট্যাকেল করেছি এবং ট্যাকেল করেই এখানে আসা। তাহলে বলেন বলেন, চলে তো আসছেন, আর কি হবে? সেকেন্ড টাইম আসতে বলে আসলেন না, অসুবিধা নেই, চলে আসছেন, বলেন বলেন। আপনি তাহলে আমার মনে হয় যে কি এখন কি মনে হচ্ছে যে বলবেন? ওই ঘটনা ছাড়া আমি বিভিন্ন অন্যান্য যে ধরনের ঘটনাগুলো আছে সেগুলো বলতে পারি। আচ্ছা, প্রথমে শুরু করি হচ্ছে আমার ছোটবেলা নিয়ে। আচ্ছা, আমার ছোটবেলা খুব রেস্ট্রিক্টেড কেটেছে। তো আমার যে বাড়িটা ছিল, বাড়িটা ছিল পুরনো একটা বাড়ি, যেটা আমার আব্বা কিনে নেন। সেটা জমিদার বাড়ি ছিল। আচ্ছা, তো একটা রুম আমি পাই থাকার জন্য। তো সেই তখন ক্লাস 6 বা 7 এইরকম সময়টুকু। আচ্ছা, তো সেই সময়টা আসলে বয়সন্ধিকাল, অনেক ধরনের চেঞ্জ হয়, অনেক ধরনের দুষ্টমি বা তো যেটা হতো আমার যে কোনো কারণে কোনোভাবে যদি আমি কোনো কাজ করতাম বাইরে, যেটা আসলে আনএক্সপেক্টেবল টু ইয়ঙ্গার বড়দের, আপনাদের যারা সিনিয়র ছিল, আমি ওই রাতে ঘুমানো আমার পক্ষে ওই রকম সম্ভব হতো না। আচ্ছা, প্রচন্ড ভয় আমাকে ধরতো এবং যেটাকে বলে বুয়াই ধরায় বলে বা এরকম এই ধরনের প্রবলেম হতো। কোন একটা অকারেন্স করে যদি আমি বাসায় ফিরতাম এবং ওইরকম ঘুমাতাম, মানে কোনোভাবেই ঘুমাতে পারতাম না। কিন্তু সেই রাতগুলো কিন্তু আমি পার করেছি, ওইরকমই পার করেছি। ওকে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যে ওই রুমটাতে যদি কখনো গেস্ট আসে তো ওই রুমটা ইউজ করতে দেওয়া হতো। আমি তখন শেয়ার করতাম অন্য ভাই বোনদের সাথে। তো ওই রুমে যেসব গেস্ট থেকেছেন তারা দ্বিতীয়বার আর ওই রুমে থাকতে চাননি কখনো এবং ফিরে আসেননি। কেউ কেউ তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করে গেছেন এবং কেউ কেউ পুরোপুরি চেপে গেছেন এবং একসময় দেখা গেছে যে তাদের সাথে আমাদের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। আচ্ছা, মানে কেউ আর পরে ওইটা বলেনি যে কি হয়েছে। রাইট। ওই ঘরে আসলে কি হতো আপনি কি জানেন বা এরকম? একটা ঘটনা বলি। ওই রুমটা আসলে ড্রয়িং কাম আমার বেডরুম ছিল। আচ্ছা, তো সোফা আছে এবং আমার বিছানাতে আছে, বালিশ আছে। তো একদিন আমার আম্মা আমাকে খুব বকা শুরু করলেন। কি ব্যাপারটা হচ্ছে যে সমস্ত বালিশ কুশন সবগুলো মেঝেতে ফেলা। আচ্ছা, একটা কুশন উড়ে যেতে পারে না, কোনোভাবে এটা পসিবল না যে উড়ে যাওয়া, কিন্তু সেটা মেঝেতে ফেলা এলোমেলো করা। আচ্ছা, এটা আপনি করেননি? আমি করিনি বা অন্য কেউ করেনি? অন্য কেউ করে। তখন আমি এবং আমার মা ছাড়া বাসায় আর কেউ ছিল না। তো আম্মা সরাসরি আমাকে ধরলেন যে এটা তোর কাজ। আমি যতই ডিনাই করি ততই মা এটা মানতে রাজি না, কারণ উনিও করেননি। স্বাভাবিকভাবে এটা তো মানবেন না উনি। এটা একটা মানে এরকম কি হয়েছে আপনার যে আপনি সাধারণত কোনো সময় এরকম হয়েছে যে একটা কাজ করেছেন কিন্তু পরে আবার ভুলে গেছেন? না, এই ধরনের ঘটনা খুব আমার মনে পড়ে না যে ভুলে গেছি। সত্যি যদি ভুলে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। তারপর আরেকদিন একটা ঘটনা ঘটেছে, আমি তখন বাসায় ছিলাম না। তো আম্মা আমার ওই রুমটাকে ঠিকঠাক করে গুছিয়ে উনি রান্নাঘরে চলে গেছেন। তো পরবর্তী রান্নাঘর থেকে বের হয়ে যখন উনি অন্যদিকে যাচ্ছিলেন তখন উনি দেখতে পাচ্ছেন মানে কোন একটা মনে হলো যে আমি ফিরে এসেছি, বাসায় ফিরে এসেছি। কৌতূহলী হয়ে উনি রুমে গেলেন, দেখি কেন ফিরে আসলো।
তো কলেজ যাওয়ার কথা হয় না, স্কুলে যাওয়ার কথা। তো যে দেখেন যে দেয়ালে যতগুলো পোস্টার আছে, মানে ক্যালেন্ডার, সেটা অনেক আগের কথা, তখন ক্যালেন্ডার ছবি ছিল, ছবি থাকতো, মানে যুদ্ধযানের ছবি আঁকা যেসব ক্যালেন্ডার বা ই ছিল সেগুলো উল্টানো। আচ্ছা। এবং কুশন বা বালিশ না, কুশনে স্পেশালি আঁকা ছিল, কার্টুন বা বিভিন্ন ইয়েতে হাতে শুয়ে কাজ করা, শুয়ে কাজ করা। তো সেগুলো পুরোটা উল্টানো, সব ছবিগুলো উল্টে গেছে, মানে উল্টানো, মানে হচ্ছে একদিকে সাদা একদিকে বিছানার কাভারটা উল্টানো, তারপরে ছবিগুলো উল্টানো, এরকম টাইপের কিছু একটা, এরকম। ওকে, এটা তো বেশ অন্যরকম একটা কথা, কারণ মনে হচ্ছে উল্টানোর ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। বিকজ এই উল্টো ছবি, উল্টো জিনিসপত্রের সাথে আমরা এখন পর্যন্ত রিসার্চ করে যা বের করতে পেরেছি, মানে সাক্ষাৎ শয়তান যেটা বলে, মানে ডেভিল ওয়ার্শিপ করা বা ডেভিল এই টাইপের কিছু যদি আমরা কিছু দেখি, সেখানে উল্টো ব্যাপারটা থাকে আর কি। এই যে বাসাটায় ঘটনাটা ঘটেছিল, ওই বাসাটা কি এখনো আছে নাকি? আনফরচুনেটলি আসলে ওটা ভেঙে ফেলা হয়েছে। আচ্ছা। এবং মজার জিনিস হচ্ছে যে আমি এখন যে অংশটুকু আছি ঠিক ওই জায়গাটাতেই ফিরে এসেছি। আচ্ছা। মানে আমি অনেকদিন দেশের বাইরে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলাম, কাজে গেছিলাম। পরে এখন নতুন করে বিল্ডিং করা হয়েছে, অ্যাপার্টমেন্ট করা হয়েছে। তো যে অংশটুকু, যে বেডরুমটা অ্যালোকেট করা হয়েছে আমাকে, আচ্ছা, ওটাই ওই পজিশনে আমি। আচ্ছা, ওইখানেই এখন অ্যাপার্টমেন্ট উঠেছে এবং আপনার যে রুমটা হচ্ছে ওই আগের বাসা ছিল ওই জায়গায়। আচ্ছা, আপনি কোন ফ্লোরে আছেন এখন, আর আগে ওই বাসাটা কোন ফ্লোর ছিল? আমি আছি এখন থার্ড ফ্লোরে, 4 তলাতে। আগে বাসাটা কি একতলা ছিল না দোতলা ছিল? 3 তলা ছিল। 3 তলা ছিল। আপনার নিচের তলায় কে থাকে এখন? হ্যাঁ, মানে কে থাকে, মানে নাম জানা দরকার নেই। এই মুহূর্তে হচ্ছে ডুপ্লেক্স। আচ্ছা, নিচে হচ্ছে আম্মা। আচ্ছা, এবং আমার ছোট। এখন ওখানে কোনো সমস্যা হয় না নাকি? এখন এই ধরনের কোনো মানে সরাসরি কোনো সমস্যা হয় না। ওখানে যে সমস্যাগুলো হলো, সেই সমস্যাগুলো কিন্তু বাসাতেই হয়েছে, যে লিখতে গিয়ে কাগজ কলম খুঁজে না পাওয়া, তারপরে লেখার মাঝখানে SMS পাওয়া, এগুলো কিন্তু আবার ওইখানেই হচ্ছে। এই টাইপের জিনিসপত্র তো অ্যাকচুয়ালি কি বলবো, আমি যেটা বলবো যে এই টাইপের সিনারিও আমাদের মানে এরকম হয়েছে যে আমরা স্পেসিফিক একটা বাসাতে যাচ্ছি ইনভেস্টিগেশনের কারণে, আমরা যাব, কিন্তু আমরা অনেক সিগন্যাল পেয়েছি যে না, এখানে যাওয়া ঠিক না। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের মধ্যেই হয়েছে। ইভেন এরকম একদিন ঘটনা ঘটেছে যে জিব্রানের মা আন্টি, উনি কল দিয়ে বলেছে বাসায় আসতে। আমরা তখন যাচ্ছিলাম এক স্পেসিফিক একটা জায়গায়। তারপরে বাসায় যাওয়ার পরে উনি বলেছে, দেখো বাবা, তোমরা তো এরকম খারাপ একটা জায়গায় যাচ্ছ। ফার্স্ট ইনভেস্টিগেশন, রাইট, আমাদের বুথিস্টের ফার্স্ট ইনভেস্টিগেশন, অফিসিয়াল ইনভেস্টিগেশন। আমরা যাচ্ছিলাম, তখন আঙ্কেল কল দিয়ে বললো যে আসতে গেলাম, আন্টির সাথে কথা হলো। আন্টি বললো যে উনি একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নটা কি উনি এখনো আমাদের বলেনি। বাট উনি এই কথা বলে যে স্বপ্নটা কি বাবা, এটা আমি তোমাদের বলতে পারবো না, বাট আমি এতটুকু জানি তোমরা একটা খারাপ জায়গায় যাচ্ছ, সো তোমাদের প্রিকশন নেওয়া উচিত, তোমরা এখন ওখানে যাও না। উনি একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলেছিল যে ওখানে একজন লোক আছে, তার সাথে গিয়ে দেখা করো। স্বপ্নে কোনো একটা সিগন্যাল বা কিছু একটা পেয়েছে। এবং জিনিসটা আমরা সিরিয়াসলি নেই না নেই ওই কারণে না, জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছিল দেখে আমরা পরবর্তীতে আর ওই বাসায় না গিয়ে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম। আচ্ছা, এবং এই স্পেসিফিক যে বাসাটার কথা বলছি, এই বাসায় সেকেন্ড টাইম আমরা যখন যাওয়ার অ্যাটেম্প্ট নিলাম, তখন হাইওয়েতে রাত 12টার সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। সারা রাত আমরা একটা জঙ্গলের ভিতরে বসেছিলাম। অনেক অনেক ঘটনা আছে, এগুলো আমাদের সামনে এপিসোডে দেখা যাবে। বাট এই ধরনের সাইন, এই ধরনের সিগন্যাল আমার মনে হয় মাঝে মাঝে আমরা পাই। এখন আমরা কে এটা কিভাবে নিব সেটা হচ্ছে তার নিজের ব্যাপার। বাট আমাদের লেটলি আমাদের যেসব এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা খুবই সিরিয়াস ভাবে জিনিসটা খুবই সিরিয়াস ভাবে নিই, যে কারণে আমরা তো এই টাইপের ঘটনা ঘটলে তখন আমরা বলি যে একটু আগে থেকে একটু প্রিকশন নিয়ে রাখা ভালো। মানে প্রিকশন নেওয়ার দরকার আছে। আমরা সিরিয়াসলি নেই, বাট উই অলসো ডু ইট। বাট বিকজ আমরা হচ্ছে বুদ্ধিস্ট। হ্যাঁ, আমরা এখন আমার প্রফেশনাল, আমরা প্রফেশনাল বলি আর যে বলি, মানে আমার কথা একটি সেটা হচ্ছে যে আমরা জিনিসটা করছি, এটা আমরা দেখি আমরা করছি। আমি এখন আমরা যদি বলি যে এখন সবাই করো, তাহলে হবে না। অ্যাবসলিউটলি, বিকজ আপনি মানে উই আর অল সিঙ্গল আনফরচুনেটলি। And you know, we আমাদের প্রথম থেকেই লাইফস্টাইল একটু ডিফারেন্ট ছিল। আমরা আসলে এরকম রেসপন্সিবল
বা সকালে অফিস যাই ওরকম না আমরা কি মানে আমার কথা হচ্ছে না, হ্যাঁ, মানে কালকে ধরেন 3 জন গায়েব হয়ে গেলাম তো তেমন কিছু হবে না, তেমন কিছু হবে না, একটা অ্যালবাম পাবে না আর কি। না জোকস অ্যাসাইড, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবার তো অ্যাকচুয়ালি এগুলো করা পসিবল না, সবার রাতের পর রাত টাইম সবার টাইম নেই, এটা পসিবল না। সো এখন এই টাইপের জিনিসপত্র হলে আমার মনে হয় যে যদি নিজের উপর কনফিডেন্স থাকে তাহলে আগানো উচিত, আর না হলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হয় যদি আমাদের কাছে ট্রান্সফার। মানে আমরা রেডি, আমরা যে কোনো জায়গায় যেতে রাজি আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এরকম একটা কুয়ার নিচেও আমরা নেমেছি যেখানে মানুষজন নামলে নাকি আর উঠে না, মারা যায় ভিতরে। আচ্ছা, আমাদের অক্সিজেন সিলিন্ডার মাস্টার্স নিয়ে আমাদের নামতে হয়েছে, কিন্তু আমরা নেমেছি দেখার জন্য যে কমিউন অ্যাকচুয়ালি কি। আমি নামছিলাম, বাট ওই ব্যাপারটা হচ্ছে ওইটাই যে আমরা করছি ফাইন, মানে আমরা নিজেদের ঢোল নিজে পিটানোর জন্য এগুলো বলছি না, বলছি যে অ্যাকচুয়ালি একটু হলেও এক্সপিরিয়েন্স থাকা উচিত এইসব জিনিস হ্যান্ডেল করতে। ওনাকে আমি এই কারণে জিজ্ঞেস করলাম যে উল্টা ছবি টবি উল্টা ছবি কিন্তু এই টেবিলের সাইন এগুলো। সো এখন কিছু হয় নাকি? এখন যদি এই ছোটখাটো ওই যে ইয়ে খুঁজে না পাওয়া এগুলা ছোটখাটো ব্যাপার, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, বা হলে এগুলো জাস্ট প্রথম দিককার একটা সাইন, এটা নিয়ে আর ফার্দার প্রসিড না করলেই চলবে, আমার মনে হয় না প্রবলেম। সো আমরা মনে হয় একটা ব্রেকে যাই না, আমরা একটা ব্রেকে যাই এবং ব্রেক থেকে ফিরে আসার পরে আমাদের তো SMS, আমি তার আগে SMS করার নিয়মটা বলে দিই, এবং ওই যে এই ধরনের কোনো কিছু যে আপনি সমস্যা মনে করছেন শেয়ার করতে, সেটা আপনি ইচ্ছা করে ট্রান্সফার করে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই জন্য আপনাকে করতে হবে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যদি বড় কোনো ঘটনা হয়, যেটা আমরা কি আগামী সপ্তাহে আপনার সাথে জেনে নিয়ে বসবো, এই সপ্তাহে বা এই শোর শেষে আপনি ইচ্ছা করলে আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করে দিতে পারেন। চলে যাব গানে, একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেক থেকে ফিরে আসবো আবার সবাইকে নিয়েই। আর প্রথম যে গানটা সেটা হচ্ছে ব্যাবাক বিবাগী বাই অর্ণব। চলুন শুনে আসি গানটি। Radio Furti 88.0 FM. এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM। আর ভূত FM এ SMS তো বেশ কিছু আছে, তবে তার একটা ফোন কল নিব। আর এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছেন, তার নামও রাসেল, তার সঙ্গে আমরা একটু কথা বলি। এবং আমি বলি যে আমাদের সাথে এখন জিবরান ভাই, সাকিব ভাই এবং সুমন ভাই সবাই আছেন, আপনাকে সবাই শুনতে পাচ্ছেন। হ্যালো। জি হ্যালো। হ্যালো, হ্যাঁ জি, কেমন আছেন? জি ভালো। ভালো আছেন, ওকে। আপনি আমাদেরকে SMS করেছিলেন এবং বলেছিলেন যে আপনার বেশ কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন। না আসলে আমি যে একটা শেয়ার করবো চিন্তা করেছিলাম আর কি, সেটা চিন্তা করছিলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করবো। এখন কিছুক্ষণ আগে আপনাদের যে অনুষ্ঠানে শুনলাম যে আপনাদেরকে বিভিন্ন রকম সাইন দিচ্ছে, এটা আসলে না করলে ট্র্যাকেল দেওয়াটা আর কি। আমার ওইরকম ঘটনার সাথে আসলে আমি অভ্যস্ত না, তো আমি ট্র্যাকেল দিতে পারবো না। আমি তখন জিনিসটা চিন্তা করছি আপনাদেরকে আমি এইসব বলবো। আমি কিছুক্ষণ আগে দেখছি আমার মাথাটা ব্যথা করতেছে, প্লাস চোখ ঝাপসা মনে হচ্ছে, ডিফারেন্স মনে হচ্ছে। সাধারণত আমি এরকম হয় না আর কি, আমার এরকম হয় না। তো আমি আসলে চাচ্ছি না শেয়ার করতে জিনিসটা। আপনার এখন অসুস্থ লাগছে? হ্যাঁ, আমার আসলে অসুস্থ লাগছে, আমি জিনিসটা নিজেই অবাক হচ্ছি, তো আমি চাচ্ছি না শেয়ার করতে জিনিসটা। ওকে, তাহলে শোন ভাই, তাহলে মনে হয় ওনাকে ইয়ে করাই ভালো, ছেড়ে দেওয়াই ভালো। শেয়ার করতে না চাইলে অসুবিধা নাই, বাট আপনি যদি কখনো মনে করেন যে আপনি জিনিসটা আমাদের সাথে পার্সোনালি আলাপ করতে চান, মানে রেডিওতে না, তখন জাস্ট এই রেডিও জাস্ট কন্ট্যাক্ট করলেই হবে। আমাদের সাথে আপনাদের যোগাযোগ করানোর ব্যবস্থা রাসেল করবে, এবং তখন আমরা আলাদাভাবে আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা শুনবো এবং আমরা চেষ্টা করবো ওটার কোনো একটা সলিউশন দিতে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে
ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেহেতু উনি কথা বলতে কমফোর্টেবল না আমাদের সাথে এখন এবং তিনি অসুস্থ বোধ করছেন, সুতরাং তার সাথে কথা না বলে ভালো। আমাদেরকে রাকা SMS করে বলেছেন তিনি তার সাথে কিছু মানে অদ্ভুত ঘটনা ঘটেছে এবং সেই অদ্ভুত ঘটনাগুলো তিনি শেয়ার করতে চান, বাট এখন মুখে বলতে পারবেন না, ফোনেও বলতে পারবেন না, মেইল করতে হবে, কিন্তু আর ইন্টারনেট নাই। সো পরে আমার মনে হয় যখন ইন্টারনেট আসবে, যখন আপনি আবার কানেক্টেড হবেন, তখন নিশ্চয়ই আপনি আমাদেরকে সেন্ড করতে পারবেন আপনার ঘটনা। নাম নিয়ে একটা কোয়েশ্চেন করেছেন মানে ভৌতিস্ট টিমের কাছে বেসিক্যালি। তিনি বলছেন তিনি বলছেন যে ভৌতিস্ট টিম মানে ভৌতিস্টের এই কাণ্ড কীর্তি যা কিছু শুনছি আমরা সেটা টিভিতে কবে আসবে, নাম নিয়ে এই কোয়েশ্চেনটা করছে। Well, Namni and Nadia. নাদিয়া, হ্যাঁ। Right. Okay, ভৌতিস্ট অন এয়ার করার প্ল্যান ছিল আমাদের নেক্সট মান্থেই, বাট যেটা হয়েছে কয়েকদিন আগে একটা ইনভেস্টিগেশনের কারণে আমার আপনারা জানেন নাকি জানি না, আমার একটু দেশের বাইরে যেতে হয়েছিল। সো দেশে ছিলাম না, যে কারণে প্রায় মাসখানেক আমি দেশে ছিলাম না, ভূত FM আমি ছিলাম না। সো ওখানে যাওয়ার পরে আমাদের ইনভেস্টিগেশনটাতে একটা নতুন কিছু ডেভেলপমেন্ট হয়েছে এবং যেই প্রবলেমটা আপাতত আমরা সলভ না করে আমরা অন এয়ারে যেতে চাচ্ছি না, এবং আমাদের শুটিং এ বাকি আছে, 1 মাস আমি ছিলাম না। সো শুটিং স্বাভাবিকভাবে একটু পিছিয়ে গেছে। সো হোপফুলি আমরা ডিসেম্বরের এন্ডের দিকে আমরা টিভিতে ভৌতিস নিয়ে কাজ করবো, মানে কোরবানির থেকে একটা প্ল্যান আছে। তো দেখা যাক, এখন পুরোটুকু ডিপেন্ড করছে, সবকিছু তো আমার হাতে না, আমাদের হাতে না, শুটিং টুটিং এর ব্যাপার আছে কিছু। সো ওগুলোর উপর ডিপেন্ড করছে আমরা কবে অ্যাকচুয়ালি ভৌতিসটা অন এয়ার হবে। বাট সাকিব যদি দেখতে চান তাহলে আমরা যদি কিছু দেখতে চান আপনি ইউটিউবে যে www.youtube.com এ যে আপনি ওখানে সার্চ দিতে হবে ভৌতিস্ট ট্রেলার টাইপ দিয়ে, স্পেলিংটা হচ্ছে BHOUTIST ভৌতিস্ট ট্রেলার, নর্মাল স্পেলিং দিয়ে টাইপ দিলে আমাদের একটা ট্রেলার আপলোড করা আছে, আপনারা দেখতে পারবেন। ভেরি গুড, আমি দেখেছি। আরাফাত নামটা শুনলে আমার আসলে একটু হাসি লাগে। আরাফাত একটা জিনিস শেয়ার করেছেন। আরাফাত বলছেন যে আমি রাতে হঠাৎ করে অলৌকিক শক্তি পেতাম আর ঘর থেকে বাইরে চলে যেতাম, কিন্তু দরজা লাগানো থাকতো। রাইট। এটা জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে। আমি এরকম কেস আছে আমরা পেয়েছি যে ঘুম থেকে ওঠার পর দেখা গিয়েছে সে হয়তো বা টঙ্গী ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে, যে কিনা থাকে হচ্ছে গুলশান 1 নম্বরে। এরকম ঘটনা আমরা পেয়েছি। ইনফ্যাক্ট আমার এক ফ্রেন্ডের ছোটবেলায় এটা দেখেছিলাম, আমার এক ফ্রেন্ডের বোন, সে ঘুম থেকে ওঠার পরে দেখা গিয়েছে যে তার পায়ের নিচে কাটা, কাচ লেগে আছে, বাট এটা কিভাবে হয়েছে কেউ ধরতে পারছিল না। তারপর বের হলো যে সে নাকি ঘুমের মধ্যে হেঁটে বের হয়ে যেত, দরজা খুলে বের হয়ে, পাশে একটা কনস্ট্রাকশন সাইট ছিল, ওখানে হাঁটতো, ওইখানে কাঁচটা ছিল, ওই কাঁচও ময়লা সব পায়ে লেগে সে আবার ঘরে ঢুকে আবার দরজা লাগিয়ে দিত, বাট দরজা বন্ধ আপনি বাইরে। এটা খুব ইন্টারেস্টিং, সেটাই। এবং যে অলৌকিক শক্তি, এই যে শক্তির ব্যাপারটা, এটাও খুব অদ্ভুত লাগলো আমার কাছে, যে এই শক্তি হঠাৎ করে শক্তি পাওয়া, মানে যতটুকু না তার চেয়ে অনেক বেশি শক্তি পাওয়া, এটা কিভাবে সম্ভব? ওই শক্তির ব্যাপারটা অলৌকিক হতো, মানে এরকমটা, মানে এরকম জিনিস তো আমরা দেখেছি যে খুবই কি বলবো, যে একটা মানুষ যার অতটা ফিজিক্যাল স্ট্রেংথ নেই, কিন্তু কোন একটা সার্টেন সিচুয়েশনে যাওয়ার পরে সে অসম্ভব শক্তি সে পেয়েছে একসাথে 3-4 জনকে। আমরা একবার এই সাভারের একটু বাইরে একটা জায়গায় আমরা 3 জন গিয়েছিলাম একবার, একটা যে একজনকে নাকি জিনে ধরেছে, এটা একটা জিনিস, এক মহিলাকে, এবং আমরা নিজের চোখে দেখেছি সে তাকে 2-3 জন ধরে রাখতে পারছে না, মানে পুরুষ মানুষ, শক্তিশালী লোকজন, ও জাস্ট ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিচ্ছে আর কি। এগুলো আমাদের নিজের চোখের সামনে দেখা। সো ডেফিনেটলি এই ধরনের কোনো মানে হলে হ্যাঁ হয়তোবা এই ধরনের কিছু একটা হতে পারে, বাট দরজা বন্ধ উনি বাইরে, এটা কিভাবে হচ্ছে আমি এটা বলতে পারছি না আসলে। এটা খুব ইন্টারেস্টিং একটা ইন্টারেস্টিং এই জিনিসটা যদি আবার যদি কখনো হয় বা এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ডেফিনেটলি আমাদের জানালে আমরা এটা নিয়ে দেখতে পারি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। ওকে, আরেকজন লিখেছেন, তার নামটা তিনি লিখেছেন যে আমি আগের উইকে FM শুনে যখন ঘুমাতে গেলাম তখন কিছু হলো আমার সাথে, লাইট অফ কখন হলো, মানে জাস্ট কোনো একটা কিছু হয়েছে তিনি বুঝতে পারেনি, কখন লাইট অফ হলো, কখন তিনি ঘুমালেন, কোনো কিছু তার মনে নাই আর কি, এবং তার মনে হচ্ছে মাঝে মাঝে কেউ তাকে অনেক নাড়াচ্ছে আর কি। ওকে,
মানে কেউ তাকে ধরে নাড়াচ্ছে এরকম টাইপের মনে হচ্ছে তার কাছে। ধরে নাড়াচ্ছে মানে কেউ ঝাঁকাচ্ছে এরকম টাইপের কিছু। এই ঝাঁকানোর ব্যাপারটা আসতেই আমি ছোট একটা ঘটনা মনে পড়েছে। সেটা হচ্ছে যে আমি এবং শিশির, আমার অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট, আমরা দুজন একবার গিয়েছিলাম আমাদের কিছু গিটার ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, তো আমরা গিয়েছিলাম ব্যাংককে। আচ্ছা। শিশির তার দুটো গিটার কিনলো, আমি আমার বেস প্রসেসর কিনলাম, আরো জিনিসপত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কেনার পরে আমরা রাতে একটা মুভি দেখলাম। মুভিটা দেখে হোটেলে ফিরেছি। তো হোটেলে আমাদের দুটো সিঙ্গেল বেড, শিশির একটা বেড, আমার একটা বেড। তা শিশির সকালবেলা আমাকে বললো যে শোন ভাই, আপনি কি রাতে কিছু একটা হয়েছিল? আমি বললাম যে কেন, কি? বললো যে মনে হচ্ছিল যে আপনি মানে ফার্স্ট টাইম মনে হলো যে আপনি কাঁপছেন, আপনার মুখ দিয়ে একটা আওয়াজ আসছে, আমি ভয় পেলাম। তারপর মনে হলো যে পুরো খাট কাঁপছে, মানে কেউ আপনাকে ঝাঁকাচ্ছিল, তারপর মনে হলো যে পুরো খাট ধরে ঝাঁকাচ্ছে, এরকম একটা জিনিস হয়েছে। বাট আমি ঠিক বুঝলাম না কি হয়েছে, একটু ভয় লাগছে, আমি আর আপনাকে উঠাইনি, মানে সে শুয়ে পড়ছে আর কি, ইয়ে করে নাই, বদার করে নাই। আচ্ছা, তো এই জিনিসটা এখন, এটা তো আমি এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি করি নাই, করছে শিশির, সে দেখছে। অ্যাকচুয়ালি কি হয়েছে আমি জানি না, বাট এই টাইপের জিনিসপত্র যে অনেকে আবার একটা কথা বলে যে বোবায় ধরে, এই একটা ওয়ার্ড বোবায় ধরে। রাত্রিবেলা অনেক সময় মানুষজনের এরকম স্বপ্নে এরকম একটা জিনিস হয় যে কোন একটা ভয়ঙ্কর একটা কিছু হচ্ছে এবং সে মুখ দিয়ে আওয়াজ আসছে না, কথা বলতে পারছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস হয়। এটা আমার লাইফে আমার অনেকবার হয়েছে এবং একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কানেক্টেড। আমি অন্য একটা ঘটনা যাচ্ছি, সেটা হচ্ছে যে তখন ফুয়াদ আমার বাসায় থাকতো। আচ্ছা, তো আমরা দুজন একসাথেই থাকতাম একই বিষয়ে। তো একদিন রাতে ফুয়াদ কাজ করছে স্টুডিওতে, আমি তখন আমার রুমে, আমি আমার বেডরুমে। হঠাৎ করে ফুয়াদ এসে বলে যে শুনুন ভাই, আপনি কি আমার রুমে আসছিলেন, স্টুডিওতে আসছিলেন? আমি বললাম যে না, আসিনি। বলে ও মাই গড। কেন? বলে যে আমি কাজ করতেছিলাম, মনে হলো, মানে আমাদের স্টুডিওটা ছিল যে একটা রুমে ঢুকলে বাম দিকের দরজা দিয়ে ঢুকলে হচ্ছে স্টুডিও, ডান দিকের দরজা হচ্ছে আমাদের অর্থিনের প্র্যাকটিস প্যাড। আচ্ছা, তো আমরা স্টুডিওতে আসি আর প্র্যাকটিস প্যাডে যাই, যেখানে যাই ওই দরজা দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, তো ফুয়াদ স্টুডিওতে কাজ করছিল, তখন তার মনে হলো যে, তার ধারণা যে আমি ঢুকে প্র্যাকটিস প্যাডে চলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বললাম যে না, আমি তো যাই নাই। বলছি কি জানি শোন ভাই, আমার বুঝতেছি না কি হয়েছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না বলে আমি কম্পিউটারে ছিলাম, হয়তো ফেসবুকিং করতেছি। আচ্ছা, তা আমি এবার আমার ঘরে ফিরে গেছি। আমি আমার ঘরে ব্যাক করছি, ব্যাক করে দেখি আমার কম্পিউটার বন্ধ। আচ্ছা, আমি বললাম যে কম্পিউটার তো আমি অফ করিনি, কম্পিউটার অন করা ছিল, আমি লগড ইন ছিলাম, অনলাইনে নেটে ছিলাম। সো তারপরে এক্সপ্লেনেশন দিলাম যে এটা আমাদের উইন্ডোজের প্রবলেম, যেটা কম্পিউটার বন্ধ হয়ে যায়। তো ঘটনাটা এখানেই শেষ হতো, কিন্তু হয় নাই এই কারণে, রাতে তারপরে রাত 4টার দিকে কোনো একটা সময় আমি ঘুমাতে গেছি। একটা সময় আমার এই যে বোবাই ধরা যেটা বলে, আমার কি স্বপ্ন দেখেছিলাম আমার মনে নাই। আচ্ছা, বাট খুব ভয়ঙ্কর একটা কিছু দেখছিলাম এবং আমি দম বন্ধ হয়ে যাচ্ছিলাম, আমি চিৎকার করতে পারছি না, মানে যেটা হয় আর কি। অনেক কষ্ট ঘুম ভেঙে গেছে, তখন ঘেমে টেমে গেছি, খুব খারাপ অবস্থা। এবং তারপরের দিন ফুয়াদ আমাকে বলতেছে যে শোন ভাই, কালকে রাত্রেবেলা এটা কি দেখলাম না দেখলাম, বাট তারপরে যখন ঘুমিয়ে দিয়ে গেছি আমার বোবাই ধরছিল। একই ঘটনা দুজনের। হ্যাঁ, এখন আমি তখন ওদের বললাম যে কয়টার সময়, বলে আমার তো মনে নাই। আমি তুমি ঘুমাইতে গেছো কখন? বলে আমি 4:30 দিকে ঘুমাইতে গেছি। আমি আমার বেডরুমে আমার সিলিং এ একটা ঘড়ি আছে, যেটা ওই যে লেজার ঘড়ি, মানে রে মারে একটা, মানে অন্ধকারের মধ্যে একটা দেয়ালের মধ্যে একটা ইয়ে পড়ে লেজারের ঘড়ির টাইমটা। তো আমার ঘুম ভাঙলে আমি প্রথমেই ঘড়ির দিকে তাকাই। তো আমার মনে ছিল এটা 5টা সামথিং, 5টার পরের ঘটনা। আমি যখন ফোনের সাথে আমি মিলে দেখলাম সেও 4:30 দিকে ঘুমাতে গেছে, তারপরে হয়েছে, সে জানে না টাইমটা কখন। তো মোটামুটি আমরা আন্দাজ করলাম যে সকাল হওয়ার আগে আগে ওরকম একটা সময় সেম টাইমই মোস্ট প্রবাবলি আমাদের দুজনেরই একই ঘটনা ঘটে, এই ইনসিডেন্টটা হয়েছিল। সো এইটাই, এই ধরনের অনেক কিছু হয়। এখন আমি সাকিব, জিবরান, আমরা লাস্ট 1.5 বছরে আমরা যা যা এক্সপিরিয়েন্স করেছি, আমরা ডেফিনেটলি বলবো যে এখানে একটা কোনো একটা ব্যাপার আছে। কেউ কেউ হয়তো বলবে উড়িয়ে দিবে, বাট আমি এখন কোনো কিছু সহজে উড়িয়ে দিই না। বিশেষ করে এই লাস্ট যে ট্যুরটা হলো, রিসেন্ট যে ট্যুরটা, 1.5 বছরের এক্সপেরিমেন্টের পরে, মানে এক্সপ্লোরিং এর পরে, তারপরে এই আমাদের এই এক ইনভেস্টিগেশন নিয়ে যখন এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি, আমরা একটা ইনভেস্টিগেশনের মাঝখানে যে আমরা সবাই যেতেও পারছি না, এখানে ভূত এফএমও আছে, এখানে অন্যান্য কাজও আছে সবার। তো এই কারণে আমার ইউনাইটেড স্টেটসে আমার যেতে হয়েছিল, সাকিব এখানে ছিল। তো ওখানে যাওয়ার পরেও যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, এরপরে আমি ডেফিনেটলি বলবো যে হ্যাঁ, অবশ্যই দিস টু, মানে ডেফিনেটলি হ্যাঁ, সামথিং আউট দেয়ার, মানে আমরা এখন এক্সপ্লেন করতে পারছি না, এরকম ডেফিনেটলি আছে।
আমরা এমনিতে এখন যে রিসেন্ট যে ট্যুরটা আপনি করে আসলেন শেষ করে আসলেন সেইখান থেকে কোনো কিছু যদি শুনতে পেতাম, মানে আমার মনে হয় যে তার আগে আমি একটু বলি যে যারা আমাদের SMS করছেন, অনেকে SMS করছেন, আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করছেন, মিঠু SMS করেছেন, জাহিদ, অনিক, অপু SMS করেছেন, তাসমিয়া, এছাড়াও প্রসূন, আরিফ, তৌসিফ, জিম, নাদিয়া নাম্মির SMS আমরা পড়েছি, জিয়া, বেনজির SMS করেছেন, লিখন SMS করেছেন, বাসার, এবং এছাড়াও আবির, প্রত্যাশা, না এটা প্রত্যাশা না, প্রত্যাশা, তারেক, তারপরে ঈশিতা, তুষার সহ আরো অনেকে। এবং আমার যেটা মনে হয় যে আপনারা সবাই SMS করছেন, যারা SMS এখনো করেননি, আমি এই SMS গুলো আমরা সবাই সেভ করে রেখে দিই এবং এই উইকে না হলেও নেক্সট উইকে আমরা ডেফিনেটলি সেটা পড়ার চেষ্টা করি বা এই জায়গাগুলো থেকে আমরা মেইনলি আপনাদেরকে কল করি এবং এখানে নিয়ে আসি। সো আমাদেরকে SMS করতে থাকুন এবং SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে হবে 9840 নম্বরে। এবং যদি আপনি ইমেল করতে চান শোর পরে, এই ভূত FM এর পরে, তাহলে আপনি ইমেল করতে পারেন। সেই ইমেলটা হচ্ছে bhutfm@radio40.fm। সুতরাং আপনি ইচ্ছা করলে আপনি পাঠিয়ে দিতে পারেন। ভূত স্পেলিংটা কি? BHOOT, ভূত FM একসাথে। আমরা সুমন ভাইয়ের কিছু ঘটনায় যাই এখন আমার মনে হয়। আর বেনজির আমাদেরকে বলেছেন যে, আচ্ছা বেনজির আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের শোটাকে স্টপ করে দেওয়ার জন্য একদম রিকোয়েস্ট করেছেন। তিনি বলছেন যে আমার ভয় পেতাম ছোটবেলায়, বাট আপনাদের শোনার পর আমার আবার ভয় লাগছে। আমার মনে হয় যে তারপর আর SMS-টা আসেনি। তবে আমি বলবো বেনজির, যদি আপনি এখন খুব বেশি ভয় পেয়ে যান, তাহলে আমি সুমন ভাইয়ের কথাগুলো, সুমন ভাই যেগুলো বলবেন তার কিছুটা নমুনা আমি শুনে এসেছি, তাহলে আপনার না শোনাই ভালো। আমরা সুমন ভাইয়ের বল, হ্যাঁ কথায় আসছি। এর মাঝখানে আমি হঠাৎ করে একটা SMS দেখলাম, প্রসূন নামে একজন বলেছে যে আমাকে প্রায় বোবায় ধরে, কি করব এখন। বোবায় ধরলে কি করব, এটা তো অ্যাকচুয়ালি আমরা তো এটার সলিউশন দিতে পারবো না। তবে আমি প্রথমে সায়েন্টিফিক দিকে যাই। সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া করার পর ঠিক মতো যদি মানে হজমের প্রবলেম হয়, ডাইজেশনের প্রবলেম হয়, অথবা খুব প্রচন্ড মেন্টাল স্ট্রেস নিয়ে কেউ যদি ঘুমাতে যায়, তাহলে এই যে বোবায় ধরার ব্যাপারটা হতে পারে। আচ্ছা, সুপার ন্যাচারাল ব্যাপার বাদই দিলাম। সো এই জিনিসগুলো আগে ক্লিয়ার করে ঠিক করার পরেও যদি হতে থাকে, তাহলে না হয় দেখা যাবে কি করা যায়। ওকে, প্রসঙ্গে এটাই বললাম। তো এখন ঘটনায় চলে যাই। ঘটনাটা বলার আগে কিছু জিনিস বলা দরকার যারা জানেন না তাদের জন্য। সেটা হচ্ছে আমাদের ভূত স্ট্রিম, আমরা যে ইনভেস্টিগেশন গুলো করছি, আমরা এক এক জায়গায় যাচ্ছি, এক এক জিনিস হচ্ছে। সো এগুলো করতে গিয়ে আমাদের একটা ইনভেস্টিগেশন বেশ একটু সিরিয়াস দিকে টার্ন নিয়েছে এবং আমরা কিছু রেফারেন্স, কিছু ইনফরমেশন আমরা বাইরে থেকে পাচ্ছি। মানে দেশের বাইরে থেকে আমাদের কাছে একটা চিঠি এসেছে যে তোমরা এই জায়গায় ইনভেস্টিগেট করছো, আমরা জানি। সো এই জায়গায় এই এই জিনিসগুলো হয়েছে, আমরা জানি, এই টাইপের জিনিসপত্র। সো যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইউটিউবের ঘটনাটা বলি। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে যে আমরা কয়েকদিন আগে আমাদের ভৌতিস্ট অনুষ্ঠানটার একটা ট্রেলার, একটা ডেমো ট্রেলার আমরা 5 মিনিটের আমরা ইউটিউবে আপলোড করি, যেটা আমরা সবাই কথা বলছিলাম। তো এই ট্রেলারটা যখন ইউটিউবে আপলোড করা হয়েছে, তখন তো দেশের বাইরে অনেকেই দেখেছে। তো আমার পরিচিত একজন যে কিনা এটা দেখছিল, সো তার অফিসের তার এক কলিগ, সে আমেরিকান। আচ্ছা, সে ওটা দেখে সাথে সাথে বলল যে আমি তো এই ঘটনাটা জানি। ঘটনা মানে ট্রেলারের সামনে একটা নাটক ছিল, একটা ওই যে ওয়াইফটা শুয়ে থাকে আর হাজবেন্ডটা দেয়ালের মধ্যে। বলছি এই ঘটনাটা আমি জানি, আর ওখানে লেখা ছিল সামওয়্যার ইন খুলনা। রাইট। সো আমরা এর আগেও একবার ক্লিয়ার করেছিলাম, আবার বলি যে জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি খুলনা না, এটা অ্যাকচুয়ালি খুলনার বাইরে একটা ডিস্ট্রিক্টে, খুলনা ডিভিশনে অ্যাকচুয়ালি খুলনা ডিভিশনের অন্য একটা জেলায়। এবং ওই ভদ্রলোক ওখান থেকে বলে দিয়েছে এটা তো খুলনায় না, এটা হচ্ছে অমুক জায়গায়। তো তখন আমার যে পরিচিত যে ছেলেটা, সে আমাকে কল দিয়েছে, কল দিয়ে বলে যে শোন ভাই, একজন ক্লেম করতেছে এটা খুলনায় না, এটা হচ্ছে অমুক জেলা, এটা কি সত্যি নাকি? সাথে সাথে আমরা তো অবাক হয়ে গেলাম, এটা একটা আমেরিকায় বসে একটা লোকের জানার কথা না। তখন আমরা বললাম যে হ্যাঁ, এবং তার সাথে আমরা কথা বলতে চাই, সে কিভাবে জানে। তারপর অনেক ঘাটাঘাটি করার পরে আমরা বের হলো যে এই স্পেসিফিক বাসাটায় তার আঙ্কেল, মানে তার এটা হচ্ছে তার মায়ের মানে মামা, তার মামা এটা 70s-এ সে এনজিওর হয়ে বাংলাদেশে এসেছিল একটা কাজ করতে। ওকে, সো ওই ভদ্রলোক আবার একটু অন্যরকম, একটু এই টাইপের অ্যাডভেঞ্চারাস টাইপের একটা লোক ছিল। সো সে
যেই জেলায় ছিল, যে জেলায় কাজ করেছিল, ওদের তো মফস্বল টাউন এইসব জায়গায় কাজ করে। তো সে খবর পেয়েছিল যে একটা বাসা আছে, এই বাসাতে নাকি অনেক উল্টোপাল্টা জিনিসপত্র হয়েছে এই টাইপের হাবিজাবি। তখন সে এটা নিয়ে ইনভেস্টিগেট করে, সে নিজের থেকে করার পর সে অনেক ইনফরমেশন বের করতে পারে, যে ইনফরমেশন গুলো এখন আমরা জানতাম না, আমরা জেনেছি এইবারে আমেরিকা যাওয়ার পরে। এইগুলো যাওয়ার পরে সে অনেক ইনভেস্টিগেট করার পরে তারপরে সে যে হোক সে আবার ইয়েতে ব্যাক করে। তারপরে সে ছোটবেলায় এই গল্পগুলো ওই এদের বলতে হয়েছে, ভাগদে টাগদের বলতে হয় যে এরকম বাংলাদেশ নামে একটা জায়গা আছে, ওখানে আমি গিয়েছিলাম, এই হয়েছে। তো এই গল্পগুলো শুনে ওরা বড় হয়েছে এবং তারপরে হঠাৎ করে একদিন তার কলিগকে দেখে যে ইউটিউবে একটা ভিডিও তাকে দেখাচ্ছে এবং দেখে যে সেম জিনিস। এইভাবে মানে কত বড় কোইন্সিডেন্স, এভাবে আমরা অ্যাকচুয়ালি লিঙ্কটা পাই। লিঙ্কটা পাওয়ার পর তারপরে আমি সাকিব জিবরান তিনজন মিলে বসে যে কি করা যায়। তো তখন মোটামুটি ডিসিশন হলো এটা যে আমি যাবো, ওরা থাকবে। এখানে ভূতের একটা ইস্যু ছিল এখানে, যে হঠাৎ করে আমরা বলে টেলে তারপরে যাই তখন এটা কেমন লাগে। তো যাবো এবং যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ওই সাইফাই চ্যানেলে যেটা ঘোস্ট হান্টার্স যে অনুষ্ঠানটা, এটা যেমন বাংলাদেশে দেখা হচ্ছে এক্সএন এ বলে। এই ঘোস্ট হান্টার্স যে টিমটা, এই টিমটার সাথে আমাদের আগে যোগাযোগ হয়েছিল। তো এইসব ব্যাপার নিয়ে আমার ইন্টারেস্ট অনেক বেশি ছিল। তো আমরা এর আগের বার যখন গিয়েছিলাম কন্ট্যাক্ট করেছি, ইমেল করেছিলাম। তো ওদের তখন আমি আবার যোগাযোগ করে বললাম যে আমি একটা কাজে আসছি তোমাদের সাথে। আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছিল, যে একেবারে ইন্টারন্যাশনাল একটা ব্যাপার হয়ে গেছে, মানে বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, মানে এইসব জায়গার মধ্যে কানেকশন একটা ঘটনা নিয়ে। তো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে, তোমাদের সাথে আমি একটু ডিসকাস করতে চাই ব্যাপারটা নিয়ে। ওরা খুব ফ্রেন্ডলি, খুব নাইস, বলো যে ইউর মোস্ট ওয়েলকাম, তুমি যে কোনো সময় আসতে পারো, কোনো অসুবিধা নাই। তারপর তো আমি গেলাম। যাবার পরে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে ঘোস্ট হান্টার্স এর 2 বছর আগে একটা এপিসোড দেখিয়েছিল ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা লিউনেটিক অ্যাসাইলাম আছে, মানে আমরা যেটাকে পাগলাগারদ বলি আর কি। তো এটা 1850 সাল বা ওরকম কোন একটা সময় করা, অনেক পুরনো একটা ক্যাসেল টাইপের বিশাল বড় একটা জায়গা ওয়েস্ট ভার্জিনিয়া একটা গ্রামের দিকে। তো ওই লিউনেটিক অ্যাসাইলামের উপরে তারা একবার ইনভেস্টিগেশনের জন্য একটা এপিসোড করেছিল, ইনভেস্টিগেট করতে গিয়েছিল এবং ওখানে অনেক কিছু হয় এবং তারা তারপরে ঘোষণা দেয় অফিসিয়ালি যে দিস প্লেস ইজ হন্টেড। এটা হচ্ছে 1.5 বছর আগে। তো ঘোস্ট হান্টার্স এর একটা মজার ব্যাপার আছে, তারা মাঝে মধ্যে একই জায়গায় আবার যায়, আবার আরো ফার্দার কিছু ইনভেস্টিগেশনের কারণে। তা আমার লাখটা তো হলো, আমি যখন যাচ্ছি তখন তারা ওখানে যাওয়ার প্ল্যান। এবং ওরা তখন বললো যে আমরা একটা জায়গায় যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। তো আমি তো খুবই খুশি, মানে এই চান্সটা হারানো যায় না। সেটাই। তা ওরা ধরে নিয়েছিল যে আমরা অ্যাটলিস্ট 2 জন আসবো। তা আমি একা গিয়েছি, তখন ওরা আবার আমাদের সাথে কথা বলো, তোমরা বাংলাদেশ থেকে, হ্যাঁ তোমাদের দেখেছি, মানে ওরা আবার আমাদের সম্বন্ধে খোঁজ খবর নেয় ঠিকই। ইউটিউবে তারাও ট্রেলার দেখছে, তারা খুব ইমপ্রেসড। মানে আমি খুব খুশি ছিলাম, মানে আমি এত এক্সাইটেড ছিলাম। আমি কল দিয়ে সাকিব জিবরানের বলতেছি, ওরা ভোটেস্টের নাম জানে, ওরা আমাদের ট্রেলার দেখছে এই হাবি জাবি এগুলো নিয়ে। তো এই তারপরে আমার আমার একটা ছোট ভাই ছিল ক্লোজ ফ্রেন্ড, তো ওকে বললাম যে এরকম 2 জন যেতে পারবে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। তখন বললো যে ঠিক আছে। আর আরেকটা কারণ ছিল ওর গাড়ি আছে, তো আমি ভার্জিনিয়াতে না, তমালের সাথে আমার খুব ভালো কথা। তো ভার্জিনিয়া থেকে তমাল যে আর্টসেলের অরিজিনাল ড্রামার। আচ্ছা, আর্টসেলের প্রথম সাজু আসার আগে যে ড্রামার ছিল, তান্ত্রিক নামে ছিল তখন, ওই ড্রামার, সে এখন ভার্জিনিয়াতে থাকে, তার খুব ভালো একটা ব্যান্ডও আছে, আইরিস ডিভাইন। এনিওয়েজ, পরে আমি আর পুরো ভার্জিনিয়া থেকে ভার্জিনিয়া রাইড, মানে রোড ট্রিপ আমরা গেলাম। যাওয়ার পরে প্রথমে যখন ওই ক্যাসেট, মানে ওই অ্যাসালামটাতে ঢুকছি, বাই দ্য ওয়ে 1850 কততে এই অ্যাসালামটা হয়েছিল। এটা অনেক বছর হয়ে গেছে বন্ধ হওয়ার কারণ হচ্ছে ওখানে 200-র উপরে মানুষ মারা গেছে, শোনা কথা আর কি। কিন্তু 3 জন মানুষ মার্ডার হয়েছে ওখানে কিছু ক্রিমিনালি ইনসেইন মানুষদের রাখা হতো, যারা মানে ক্রিমিনালি ইনসেইন, এত পাগল যে খুন খারাপ কাজ করে আর কি। সেরকম একজন 2টা মানুষকে মেরে ফেলছিল, আরো অনেক কাহিনী হয়েছে আর কি। তারপরে এটা একটা সময় বন্ধ করে দেওয়া হয়, তো এখানে অনেক উল্টাপাল্টা জিনিস হয়, মানুষজন এখানে যায় না। এটা পুরো অ্যাবান্ডেন্ড একটা প্লেস এবং অ্যাসাইলামটা বিশাল বিশাল, মানে বলতে আমি বলবো এত বড়, মানে বিশাল, মানে মানে হ্যাঁ এক্স্যাক্টলি ওই ধরনের ক্যাসেল টাইপের একটা জিনিস। মানে প্যাসেজ গুলো বিশাল লম্বা, মানে প্যাসেজের এক সাইড থেকে দাঁড়ালে একটা লাস্ট মাথায় দেখা যায় না, এত দূরে, আর এমনি অন্ধকার, আরো তো দেখা যায় না। সো হিউজ 4তলা একটা বিল্ডিং। তো ওখানে গেলাম, যাবার পরে ওটা দেখেই তমাল যে আমার সাথে গিয়েছিল সেগুলো সময় ভাই খবর আছে, কিন্তু এটা কিন্তু দেখতেই কেমন লাগতেছে দেখেন। বললাম যে হ্যাঁ খুব ইন্টারেস্টিং হবে এটা, জোস। যাই হোক আমরা গেলাম, যাওয়ার পরে এখানে আছি আমরা 2 দিন ছিলাম, 2 রাত ছিলাম এখানে। সো ঘোস্ট হান্টার্স ওরা খুবই ফ্রেন্ডলি। ওখানে ট্যাঙ্গো ছিল, স্টিভ ছিল, এমি ছিল, এরা সবাই ছিল। তো ওদের সাথে মানে কথাবার্তা হলো, আমরা 2টা টিমে ভাগ হলাম, হওয়ার পরে আমরা এদিক সেদিক যাচ্ছি, 1তলা 2তলা 3তলা 4তলা। সো
ফার্স্ট ফ্লোরে যখন গেলাম, ফার্স্ট ফ্লোরে আবার বিল্ডিং কিন্তু কয়েকটা, একটা বিল্ডিং না, 3টে বিল্ডিং মিলে মানে এটা মানে পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাসের মতো একটা ব্যাপার আর কি। হ্যাঁ, কিন্তু অ্যাবান্ডেন্ট এবং পুরো ময়লা ভাঙাচোরা, কোনো ইলেকট্রিসিটি নাই। ইভেন এরকম কিছু প্লেস আছে যেখানে যাওয়া যায় না, ওখানে আটকানো, ওখানে কি দেয়াল টেল ভেঙে পড়তে পারে, মানে রিস্ক ফ্যাক্টর আছে অনেক আগের, অনেক আগের আর কি। হ্যাঁ, 1850 অনেক 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 আগে, কত আগে। সো ফার্স্ট ফ্লোরে আমরা এই বিল্ডিং এ ঘুরলাম, এই বিল্ডিং এ ঘুরলাম, তেমন খুব ইন্টারেস্টিং কিছু লাগছে না আমার কাছে। খুব প্রথম দিকে খুব বোরিং লাগছিল, যে আমার কাছে তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ভয়েস এর সাথে ঘুরতেছি, মজা লাগছে, এটি ছিল একটা ব্যাপার। করতে করতে একটা রুমে গেলাম, একটা রুমে গিয়ে একটুখানি মানে একটা উইয়ার্ড একটা ফিলিং হচ্ছিল যে সামথিং ইজ রং এরকম একটা ব্যাপার। তারপর আবার চিন্তা করলাম যে আসলে এগুলো তো আমরা মানে আগে প্ল্যান মানে চিন্তা করে এসেছি একটা কিছু রং থাকবে, সেটাই যেই কারণে হয়তো সেটা হয়তো সিরিয়াস কিছু না। তো ফার্স্ট ফ্লোরের ব্যাপারটা অতটা পাত্তা দিয়ে নেই। এরপরে গেলাম সেকেন্ড ফ্লোরে। ওকে, সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে ওখানে ঘোরাঘুরি করছি। সেকেন্ড ফ্লোর খুব বোরিং হচ্ছে আমার কাছে, মানে এতই বোরিং যে একটা বড় একটা বিশাল বারান্দা ছিল, আমি বারান্দা থেকে আমি সিগারেট খাচ্ছি, যেহেতু রেগুলার করে কি হবে এটা আর কি। এই করতে করতে হঠাৎ করে ট্যাঙ্গো একজন আছে ওই যে আগে এক সময় ম্যাজিশিয়ান ছিল, এখন ঘোস্ট আন্টিক করে, খুব মজার পাবলিক। তো ট্যাঙ্গো এসে বলতেছে তুমি কি লিলির রুমে গেছো? আমি বললাম যে লিলির রুম এটা কি? তখন বললো যে আচ্ছা তোমাকে এটা বলা হয় নাই, লিলি নামে একটা মেয়ে এইখানে এই অ্যাসালামি ছিল, তো মেন্টালি ইয়ে ছিল আর কি। তো ও একটা রুমে থাকতো, তারপরে লিলির যখন 9 বছর বয়স সে ওখানেই মারা যায়। আচ্ছা, 9 বছর বয়সে। এবং তারপর থেকে অনেকেই লিলির রুমে নাকি ইউজুয়ালি মেয়েরা গেলে, মহিলারা বা বাচ্চা মেয়েরা গেলে নাকি লিলিকে মাঝে মধ্যে দেখে, লিলি নাকি ওখানে খেলে, বল আছে ওখানে, পুতুল টুতুল নাকি নড়াচড়া হয়। অনেকে নাকি দেখেছে একটা মেয়ে, একটা বাচ্চা একটা মেয়ে হাঁটাহাঁটি করছে। খুবই ইন্টারেস্টিং জায়গা, এবং ওখানে নাকি খুবই মানে প্রায় নাকি উল্টাপাল্টা জিনিসপত্র হয়। লাস্ট টাইম নাকি হোস্টেন্টার্সের হয়েছিল, ওই এপিসোডটা আমি দেখিনি, তো আমি জানতাম না। তা আমি বললাম যে না, এটা তো হয়, এটা তো শুনি নেই, তাহলে এখানে যাবো। তো এটা কোথায়? এটা আবার একতলায়। তো দোতলা থেকে তখন আমরা একতলায় নামছি, এবং সিঁড়িগুলো খুব মানে সিঁড়িগুলো দেখলেই মনে হয় কি যে আমি এটা কোথায় আসছি, মানে কেমন জানি মানে উইয়ার্ড লাগে আর কি, মুভি সেটের মতো। হ্যাঁ, মানে হরর, হ্যাঁ আসলে এক্স্যাক্টলি হরর মুভি সেট। আমি এগুলো সাকিব একদিন বলতেছিলাম যে মানে কোন একটা হরর মুভি শুট করতে গেলে কোনো স্টেজ বানাতে হবে না, ওখানে গেলেই চলবে, এটা এত ইন্টারেস্টিং একটা জায়গা। আচ্ছা, তা একতলায় নামছি, গিয়ে রুমের মধ্যে গেলাম। ওকে, আমার ঘোস্ট হান্টার্সের সাথে প্রথম সবচেয়ে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলি। রুমের মধ্যে আমরা বিশাল বড় একটা রুম, রুমের মধ্যে একটা ছোট একটা বক্সের মতন রাখা, সিন্দুক টাইপের একটা বক্স, ওখানে কিছু পুতুল টুতুল রাখা, কিছু বলটল রাখা, এগুলো এখনো রয়ে গেছে ওখানে ওরকম ভাবে রাখা। তা এই বলটল এগুলো পুরান হয়ে গেলে বা কিছু হলে তখন তারা আবার নাকি নতুন বলটল কিনে এনে আবার এখানে রেখে দেয়। আচ্ছা, লিলির জন্য অনেকে নাকি দিয়ে যায় বলটল, এগুলো এখানে অনেকে অনেক কিছু বিশ্বাস করে। সো ওরা কিনে টিনে রেখে যায়। সো অনেক খেলনা এখানে। রুমটার মধ্যে কোনো মানে পুরো বিল্ডিং এ তো কোনো ইলেকট্রিসিটি নাই, সবকিছু বন্ধ। তা আমরা রুমটা বিশাল বড় একটা রুম, আমরা বসে আছি। আমরা তখন যেটা করলাম যে আমরা ওইখানে ছিলাম 5 জন, 5 কোনায় বসলাম, মানে গোল করে আমরা বসলাম, মাঝখানে বিশাল বড় ফাঁকা জায়গা, মাটিতে বসে পড়লাম। বসে একটা বল নিয়ে সে বসে বসে ঠেলা দেয় আর কি, মানে আমি এখান থেকে একটা বলটা আছে, আমি তোমাকে দিচ্ছি, আমার মাটিতে বসা, বলটা গড়ি গড়ি তোমার দিকে যাচ্ছে, তোমাকে যাওয়ার পর তুমি মনে করো দিলা সাকিব তোমার লেফট সাইডে, তুমি আবার বলটা গড়ি গড়ি লেফটে গেল, এইভাবে আসতেছে যেতেছে ক্রিস ক্রস খেলা হচ্ছে আর কি। এগুলো হচ্ছে। আর এর মধ্যে ওই এইমি যে মেয়েটা, এইমি ঘোস্ট হান্টার্সের, সে হঠাৎ করে কথা বলা শুরু করলো। সে বললো কি যে লিলি তুমি যদি এখানে থাকো, মানে ওর কথাবার্তা ছিল, তুমি যদি এখানে থাকো, কাম জয়েন আস, আমাদের সাথে খেলো। আমি বলছি কি ব্যাপার, ডিরেক্ট লিলি লিলা ডাকতেছে, কি আসবে নাকি, মামার বাড়ি নাকি এটা, যে বললাম আসো খেলো, সে খেলবে। তা তখনও আমি কিন্তু বিরক্ত, আমি মনে মনে বলতেছি যে আচ্ছা ঘোষণের সাথে ছবিটা তখন নিশ্চয়ই মনে হচ্ছে যে অনেক বেশি কিছু আমরা দেখেছি। হ্যাঁ, আমরা 1.5 বছর অনেক ছোটখাটো অনেক জিনিস মিস করতেছে। সন্ধ্যায় গিয়েই প্রথমে আমাদের যেটা গতকালকে সন্ধ্যায় ফ্রেশ যে গল্প বলছিল যে একতলা প্রথমে প্রচন্ড বোরিং লাগছে সন্ধ্যায়, তা দুতলায় গিয়ে দেখছে এটা আরো বোরিং। তখন সন্ধ্যায় কোথাও বলছে তুমি এখানে কিছু নাই, হরর অবস্থা যে মানে সন্ধ্যায় বলছে হ্যাঁ নাই, মানে হাউ ডু ইউ নো তোরা কোনো পাওয়ার টাওয়ার আছে নাকি? তোমাকে কোনো সুপার পাওয়ার না, সুপার পাওয়ার নাই, বাট আমি অ্যাটলিস্ট বুঝতে পারি কোথাও যদি কোনো রকম ইমব্যালেন্স থাকে কোনো কিছুতে, আমি এটা বুঝতে পারি। ওরা আবার এটা খুব খুশি, মানে এই টাইপের জিনিসপত্র। মানে আমি বলতেছি কি ব্যাপার, আমরা না আসছি ঘোষের ড্রেসের কাছে, ঘোষের ড্রেস তো আমাদের কাছে আসে না, কেন মানে ইয়ে লাগছিল আর কি। তো এনিওয়েজ, ঘটনা যেটা সেটা হচ্ছে যে ফার্স্ট এনকাউন্টার আমরা খেলছি, মানে বল নিয়ে খেলা আর কি, মানে গড়ি গড়ি বলটা তোমার দিকে পাঠালো, একদম আসে যাচ্ছে।
এক সময় ওই সাইড থেকে কে বলটা মেরেছিল আমার ঠিক মনে নেই, এক সময় একজনের নাম বলতেছি, বাট কেউ একজন বলটা মারছে আমার কাছে। সো বলটা সে আমার দিকে আসছে, হ্যাঁ, সোজা গড়ে গড়ে সোজা বলটা আসছে। হাফ ওয়েতে মানে বলটা ঠিক রুমের মাঝামাঝি আসার পরে, হাফ ওয়েতে আসার পরে সাথে সাথে বলটা ডান দিকে টান দেয়। আচ্ছা, মানে হাফ ওয়ে আসার পর বলটা ডান দিকে যাওয়া শুরু করলো, একেবারে আমার চোখের সামনে জিনিসটা। মানে আমি হঠাৎ করে বললাম যে হোয়াট দ্য হেল, মানে এটা কি হচ্ছে? বলটা তো সোজা, মানে ফিজিক্স তো বলে সোজা বলটা আমার দিকে আসবে একদম, এবং এখানে কোনো ঢালু জায়গা নাই, কিছু নাই, স্লোপের মতো কিছু নেই, নট যে খোলা জায়গায় আমরা মাঠের মধ্যে খেলছি, বাতাস, সেটা একটা বন্ধ একটা ঘরের মধ্যে। ফ্লোরের স্লোপ থাকলে বল আস্তে আস্তে ঘুরে, মানে একটা স্লো কারো ধাম করে। ওই স্লোপ টোপের এক্সপ্লেনেশন ওইগুলো তো মনে মনে কয়েক মাইক্রো সেকেন্ডে চিন্তা করছি, করার পরে আমি বলছি এটা কি হচ্ছে। বলটা ডান দিকে যাওয়া শুরু করলো এবং বলটা ডান দিকে যেতে যেতে অনেক দূর চলে গেল, বলটা পুরো রুমের লাস্ট মাঝে চলে গেল এবং বিলিভ মি লাস্ট মাঝে গিয়ে বলটা থেমে গেল, থেমে আবার বলটা ব্যাক করা শুরু করলো। মানে এক সেকেন্ডের জন্য থেমেই বলটা আবার ব্যাক করে আবার আসছে, আস্তে আস্তে ঠিক যেখানে এসে টার্নটা করেছে ওই জায়গাটা ক্রস করলো, ক্রস করতে করতে বলটা কিন্তু আমার ডান দিকে গিয়েছে ওই সময়, হ্যাঁ, মানে যে মেরেছিল তার লেফটে, আমার ডান, আমার ডান থেকে বলটা যেতে যেতে আমার চোখের সামনে দেখলাম আমাকে ক্রস করলো করতে করতে বাম দিকে চলে গেল। বাম দিকে আরো সে কত 10 ফিটের মতন গেল। বলটা 10 ফিটের মতন যাওয়ার পরে বলটা ওইখানে ঘুরলো, মানে ক্লকওয়াইজ বলটা একটা ছোট একটা সার্কেলে ক্লকওয়াইজ বলটা ঘুরলো, একবার ঘুরলো, দুইবার ঘুরলো, সেকেন্ড টাইম ঘুরে বলটা থেমে গেল এবং থামার পরে বলটা দুইবার কাঁপলো, মানে শেক করলো, হাত দিয়ে নাড়ছে এরকম, এই জন্য একটা মানে কেঁপে বলটা থেমে গেল। এটা অ্যাকচুয়ালি আমি মুখে বলছি, মানুষের কি কতখানি বুঝতে পারছে আমি জানি না, বাট আমার চোখের সামনে আমি দেখেছি একটা বল গড়িয়ে গড়িয়ে আমার সামনে আস্তে আস্তে হঠাৎ করে বলটা আমার ডান দিকে টার্ন নিল, অনেক দূর গেল, আবার ব্যাক করে আমাকে ক্রস করে আরো বাম দিকে চলে গেল, গিয়ে বলটা ক্লকওয়াইজ দুইবার ঘুরলো, ঘুরে বলটা থেমে গেল, দুবার কাঁপলো, বলটা থেমে গেল। এবং এই জিনিসটা দেখার পরে এবং তখন দেখলাম কি যে ঘোষণা ওরা খুব খুশি, অ্যাজ ইফ মানে লিলি আসছে খেলতে, ওরকম মজা, মানে এটাই তো হওয়ার কথা। আর আমি বলছি হোয়াট দ্য হেল, এটা কি হচ্ছে, এই জিনিস তো হওয়ার কথা না, এটা কেন হবে, একটা রুমের মধ্যে এটা হবে কেন? আমি অনেকক্ষণ ধরে বসে আছি, ওরা খুব খুশি কিছুক্ষণ থাকলো, এটি তারপর আর কিছু হয় নাই, ওরা উঠে চলে গেল। ওরা উঠে চলে যাচ্ছে, তখন আমার সাথে তখন সে বলে যে সঙ্গে চলেন, আমি বললাম যে না আমি যাবো না, আমি একটুক্ষণ আসি। আমার একটু সন্দেহ হচ্ছে, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমার চোখের সামনে এই টাইপের জিনিসপত্র আর ওরা হাসতে খেলতে খেলতে চলে গেল, তো এটা কিভাবে পসিবল? কারণ আমরা ঢাকায় মানে বাংলাদেশে যখন এই টাইপের জিনিসপত্র হয় এবং হয়েছে, তখন আমরা ঝাঁপিয়ে পড়ে আসে না লাইট টাইট নিয়ে, মানে কেমনি মানে কিছু একটা হইলে আমরা দৌড়ে সেখানে যাই, আমরা ইনভেস্টিগেট করি, চিল্লাচিল্লি, মানে একটা জিনিস হইতেছে, এটা রেকর্ড হচ্ছে না কিসব, আর ওদের ব্যাপার হচ্ছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে দারুণ হয়েছে বলে তালে চলে গেল, মানে এই টাইপের একটা ব্যাপার আর কি। সো ওরা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি যেটা করলাম, আমি সাথে সাথে আমার টর্চ বের করে আমি ফ্লোর দেখা শুরু করলাম, যেখানে এসে বলটা ডান দিকে টার্ন করেছে ওই জায়গাটাতে গেলাম, ওই জায়গায় ছবি তুললাম, মানে হাত দিয়ে ধরে ঘষে দেখলাম, মানে আমি বের করার চেষ্টা করছি যে কিছু একটা আছে, কিছু একটা ব্যাপার আছে, বলটা এভাবে ঘুরতে পারে। বলটা নিয়ে বলটাকে অনেকক্ষণ ঝাঁকালাম, অনেকক্ষণ ধরে, মানে প্রায় আমি ওখানে বোধহয় 10-12 মিনিট আমি নষ্ট করেছি বল আর এই ফ্লোরের পিছনে খোঁজাখুঁজি করে, মানে ট্রাস্ট মি আমি কিচ্ছু পাইনি, আমি এরকম কোনো কিছু পাই নাই যে বলটা রিগ করা বা রিমোট কন্ট্রোল বা ম্যাগনেটিক কিছু দেয়া, আমি কোনো কিছু পাইনি এবং বলটা এরকম অবস্থা। এটা হওয়ার পরে আমি তখন ওখানে চলে আসলাম, আসার পরে তখনও কিন্তু আমার মধ্যে একটা ইয়ে যে এটা আচ্ছা ঠিক আছে বলটা কোনোভাবে ঘুরছে, এটা কোনো ব্যাপার না বলে আবার আমরা গেলাম দোতলায়, দোতলা গিয়ে ঘুরে ঘুরলাম ওই দোতলা। শুনুন ভাই, জাস্ট একটা ইন্টারাপ্ট করি, এগুলো যখন হচ্ছিল তখন ডিড ইউ ফিল এনিথিং? আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমার কথাটা হচ্ছে এটাই যে বলটা যখন এগুলো হচ্ছে আমি কিন্তু কিছু ফিল করিনি। হ্যাঁ, আমি যদি তখন ফিল করতাম তাহলে কিন্তু আমি প্রথমেই বিলিভ করে নিতাম যে হ্যাঁ সামথিং ইজ রং, আমি কিছু ফিল করতেছি না কিন্তু এটা হচ্ছে কেন। ওকে, সো এইসব জিনিসপত্র গেলাম আমি দোতলায়, দোতলায় তো আবার সেম বোরিং জিনিসপত্র হচ্ছে। দোতলার পরে দোতলাতে তখন আমরা ছিলাম, দোতলা থেকে না একতলায় নেমেছিলাম, রাইট? তো একতলা থেকে আবার দোতলায় গিয়ে দোতলা থেকে চলে গেলাম 3 তলায়, এটা হচ্ছে 4 তলা একটা বিল্ডিং। হ্যাঁ, 3 তলায় গেলাম, 3 তলায় যাওয়ার পরে প্যাসেজের ওখানে আছি, তো ওখানে বসে থাকা অবস্থাতে হঠাৎ করে ওই এইমি সে বললো যে আমরা এখানে একটু বসি, এই সে একটা ইকুইপমেন্ট বার করলো, এটা একটা লেজার গ্রিড ইকুইপমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট, এটার থেকে চারিদিকে লেজার মারে, একটা রে না অনেকগুলো ক্রস ক্রস ক্রস, পুরো রুমটা একটা ক্রস একটা লেজার শেপ হয়ে গেল আর কি, গ্রিড হয়ে যায়, একটা লেজার একটা গ্রিড হয়ে যায়, এটা অনেক দূর পর্যন্ত যায়, প্যাসেজটা তো অনেক লম্বা, পুরো প্যাসেজ লেজার গ্রিড। ওরকম একটা অবস্থা থাকার সময় তখন আমাকে আবার বলতেছে যে এটা হচ্ছে লেজার গ্রিড, এটা নতুন একটা জিনিস, এটা আমরা গোস্ট হান্টার্স ইদানিং ইউজ করছি,
এবং সে বললো যে এটা তোমাদের একটা দরকার, তোমাদের একটা দিব। বাই দ্য ওয়ে এই জিনিসটা আমাকে তারা দিয়েছে পরে পোস্ট থেকে, আমরা নিয়েছি। এনিওয়েজ এটা আমরা সো এটা আমরা নেক্সট ডে ইউজ করবো মানে ইনভেস্টিগেশন। এনিওয়েজ লেজার গ্রিডটা দিল, দেওয়ার পর বললো যে এই লেজার গ্রিডটা দেওয়ার কারণ হচ্ছে সব দেয়ালে লেজার মারা এখন, রাইট? সো এর মাঝখানে দিয়ে কেউ যদি হেঁটে যায় তাহলে কিন্তু লেজারটা দেয়ালে পড়বে না, ওর গায়ে পড়বে। সো যখন দেয়ালে পড়ছে 10 ফিট দূরে, আর যখন 1 ফিট সামনে গায়ে পড়ছে, লেজারের লাইনটা কিন্তু একটু সরে যাবে। সো আমরা যদি লাইনের দিকে খুব টাকা থেকে কখনো যদি দেখি লাইন একটু সরছে, তার মানে কিছু একটা যাচ্ছে, মানে মেটাল সলিড কোনো মানে সলিড কোনো একটা কিছু যাচ্ছে। আর যদি হাফ সলিড হাফ একটা কিছু যায় তখন জিনিসটা কাঁপে। ধোঁয়াটা ছাড়লে একটা লেজারের মধ্যে যদি আমরা ধোঁয়া দিই তখন কিন্তু ধোঁয়াটা কাঁপতে কাঁপতে কাঁপে। সো এই জিনিসটা হয়। সো প্রথমে তারা এটা করলো, করার পরে তারা দুইটা ইয়ে দিল, টর্চ লাইট রাখলো ওখানে। দুটো টর্চ লাইট সোজাসুজি, ওই টর্চ লাইটের মুখটা হচ্ছে সিলিং এর দিকে ফেস করে। আপনি একটু পিছন থেকে আসেন, আপনি আমাদের কিন্তু কালকে বলছিলেন যে ব্রেকেই সাইজ হয়ে গেছিলেন। না না, ওইটা তুমি ভুল বলছো, চাপতে। ও আচ্ছা, আমি হ্যাঁ। সো ওরকম লেজার রাখা, তো দুইটা ইয়ে কি বলে টর্চ লাইট তারা মাটির মধ্যে রাখলো লম্বালম্বি, মানে টর্চ লাইটের মুখটা হচ্ছে মানে আলোটা হচ্ছে আলোটা বের হবে সেটা হচ্ছে মানে সিলিং এ ফোকাসটা পড়বে, এইভাবে দুটো টর্চ লাইট পাশাপাশি রাখলো। আমি বললাম যে এখন কি করতেছো এটা, তখন বললো যে এই লেজার গ্রিডের এর মাঝখানে টর্চ লাইট। সো আমরা এখন স্পিরিটদের কনভিন্স করার চেষ্টা করবো তারা যাতে এই টর্চ লাইট গুলো অন করে, আরো কিছু জিনিসপত্র রাখছে আর কি, যে এগুলো যাতে অন অফ করে, কিছু একটা করে। আচ্ছা, এবং এটা করার সময় আমরা লেজার ভিডিও আমরা কিছু ধরা পড়ে নাকি ওটা দেখবো আর কি। আচ্ছা, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন। আমি মনে মনে বলি ইয়া রাইট, তোমরা বললে আর এসে টর্চ লাইট জ্বালাই দিলে তোমার চাকরি মানে তো মানে ওই বলের ব্যাপারটা তো ওই যেটা হয় আর কি, যে কিছু ফিল যদি আমি করতে না পারি আমি জিনিসটা বিলিভ করতে চাই না। আমি এখন কিছু ফিল করতে পারতেছি না, সো আমি বলছি আচ্ছা ঠিক আছে ফাইন। তোরা রাখলো, রাখার সাথে সাথে তখন আমার বলে তোমার একটা টর্চ লাইট আছে না? আমি বললাম হ্যাঁ আমার একটা টর্চ আছে, ম্যাক লাইট। বলে এটা দাও, বলে ওইটা দিলাম, ওইটা তার পাশে রাখলো, পাশাপাশি 3টা টর্চ লাইট খাড়া করে রাখলো। তারা টর্চ লাইট 3টা রেখা বসলো, বসে তারপরে ওই গল্প শুরু করলো। মানে সে মাঝে মধ্যে কথা বলে যে তোমরা যদি এখানে কেউ থাকো, আমাদের কথা যদি শোনো, তাহলে তোমরা এখানে আসো, যে টর্চ লাইট রাখা আছে, লেজার লাইট রাখা আছে, তোমরা একটা কিছু নাড়াও, একটা কিছু করো, সো দ্যাট আমরা বুঝতে পারি যে তোমরা এখানে আছো। এবং তারপরে আমরা এই কথা বলেছি, উই মিন নো হার্ম, মানে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা তোমার ফ্রেন্ড, তোমরা আসো। মানে আমি বলছি যে আমরা যখন এখানে করি, আমরা উল্টা আমরা মানে আমরা বুঝানোর মানে মানে উল্টা করি আর কি। ওরা আমরা চাই এখানে না থাকুক বা চলে যাক, এখানে চলে যাবে না, মানে আসো, বাট মানে এরা বলতেছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আর আমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা কেমন কথা? আমার কাছে ওদের টেকনিকটা অন্যরকম, মানে কিন্তু আবার ইন্টারেস্টিং। মানে মানুষই বলছে যে মানুষকে ভয় পাওয়া আমাদের ভয় পাও না, আসো, কোনো অসুবিধা নেই। আর উল্টা দিকে আমরা বলি যে আমাকে ভয় দেখিও, হ্যাঁ ওইটাই আর কি, সেটাই। সো এনিওয়েজ তারা এরকম করতেছে, এবং আমরা স্লাইটলি এগ্রেসিভ, আমরা সাহস থাকলে ওইটা আমরা একটু বলি, হ্যাঁ সাহস থাকলে, মানে আমরা একটু এগ্রেসিভ, মানে আমরা একটু বাজে ব্যবহার করি, সেজন্যই বোধহয় আমাদের প্যারাটারা না প্যারাটারা জানি না, বাট এই ব্যাপারটা নিয়ে আলাপ করতেছিলাম ওদের সাথে। ওরা বললো যে কখনো এই জিনিসটা করো না, মানে ওদের খ্যাপানোর তোমার দরকার নাই, তোমার খ্যাপানোর দরকার নেই, তুমি ফ্রেন্ডলি ভাবে ওইভাবে তুমি যদি কথা বলো, যদি গুড স্পিরিট হয়, তাহলে ও আসবেই, এসে তোমাদের দেখা দিবে যে হ্যাঁ আমরা আসি। তোমাদের তো এই জিনিসটা রেকর্ড করা, ডকুমেন্ট করা দরকার, ডকুমেন্ট তোমরা এমনি করতে পারবে, চেতায় দিলে কি দরকার, মানে এটা খারাপ দেখায়। যেমন আরেকটা চ্যানেল আছে, আরেকটা অনুষ্ঠান আছে ঘোস্ট অ্যাডভেঞ্চার্স। আচ্ছা, ঘোস্ট অ্যাডভেঞ্চার্স এর ট্যাকটিসটা চন্দ, ওরা অকথ্য ভাষায় গালাগালি করে, ওগুলো পরে কিন্তু কাইটা দেয়, ওগুলো সব টিভিতে দেখেন, ওরা জঘন্য কথাবার্তা বলে, আর সবগুলোর মানে মেজাজ খারাপ করে দেয়, তারপরে দৌড়ানি খায়, আবার ওরা দৌড়ানি খায়, এইটা জিনিসপত্র হয়। আচ্ছা, তো এখানে তারা খুব ভদ্র হয়ে কথা বলতেছে যে আসো, এই করো এই করো, এইগুলো বলতেছে। আমরা বসেছি 10 মিনিট 15 মিনিট, 45 মিনিটস পার হয়ে গেছে। মানে বসে থাকার অভ্যাস আমাদের আছে, আমরা একবার সিলেটের একটা ইনভেস্টিগেশনে আমরা 3 রাত বসেছিলাম, তারপরে 1 রাতের জন্য ঢাকা আসছি, 1 রাত পরে আবার গিয়ে আবার 3 রাত বসেছিলাম, এরকম আমাদের 4th টাইমে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স আছে। সো এই জিনিসটা আমরা পারি বসে থাকতে, এটা আমরা করতে করতে অভ্যস্ত 1.5 বছরে। বসে আছি, বসে থাকতে থাকতে হঠাৎ করে মানে খুব অসম্ভব রকম একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে এত লেজার গ্রিডের মধ্যে কোন লেজার কাঁপতেছে না কাঁপতেছে এটা তো আমার বোঝার কথা না, মানে আর ওরা এক্সপার্ট। সো হঠাৎ করে বলেছে কি যে লোক এত গ্রিড বলতেছে, আমার যে কোথায় মানে ফিস করে বলছে, বলছে সুইচে দেখো দেখো এইগুলো বলতেছে, কিন্তু ওর কথা শেষ হয় নাই। ওর কথা শেষ হওয়ার আগে ঠাস করে আমার টর্চ লাইটটা অন হয়েছে, আমার চোখের সামনে একটা টর্চ, আমার টর্চ লাইট, এটা ঘোস্ট অ্যান্ড টর্চের টর্চ লাইট না, এটা মানে
হোম ডিপো থেকে কেনা নতুন একটা টর্চ লাইটটা চোখের সামনে অন হয়েছে এবং তখন অন হওয়ার সাথে সাথে আমার সাথে তমাল ছিল, সে বলতেছে সৌরভ ভাই টর্চটা অন হয়ে গেছে, আপনি দেখতেছেন? আমি বলছি হ্যাঁ অন হয়ে গেছে মানে আমরা বলতেছি এটা কি, মানে কেউ নাই সামনে, কেমন টর্চলাইট অন হবে কেমন? এবং এটা হচ্ছে একদমই মানে ওদের কিছু হলে হয়তো কোনো একটা ঝামেলা থাকতো বা কিছু একটা, আমি হ্যাঁ এটা আমাদের আপনার টর্চ, হ্যাঁ সেটাই আপনার টর্চে টর্চটা অন হলো এবং আমরা তখন বসে আছি, যা ঠিক আছে। তখন এমি বলে কি যে এই টর্চটা অন হয়ে গেছে, আমরা বুঝতেছি সে জোরে জোরে বলতেছে এটা ম্যাল ফাংশনের কারণেই হতে পারে, সো টর্চটা যদি অফ হয়ে যায় তাহলে বুঝবো যে একটা কিছু আছে। ওর কথা শেষ হয়নি, টর্চ লাইট অফ হয়ে গেছে, মানে কথাটা শেষও করতে দেয়নি, টর্চ লাইট অফ। তারপর বলতেছে কি যে পাশে একটা পার্পল কালারের একটা টর্চ লাইট ছিল, এটা ওদের বলছে পার্পল টর্চ লাইটটা যদি জ্বলে তাহলে খুব ভালো হয়, তোমরা একটু পার্পলটাও জ্বালাও, তাহলে আমরা বুঝবো, আমরা পুরো শিওর হবে এটা তোমরা একটু জ্বালাও। আচ্ছা, মানে ওরা পুরো মানে নর্মাল ফ্রেন্ডের মতন, যে এই বাংলাদেশ থেকে এসেছে এত দূর থেকে ওরা দেখতে আসছে, তোমরা একটু কিছুটা করে দেখাও, মানে এখন অ্যাজ ইফ মানে বাসায় গেছি, হ্যাঁ মা তুমি গান গাইতে পারো একদম, হ্যাঁ মানে আমি খুব অবাক এবং বিশ্বাস করবো না, চোখের সামনে পার্পল টর্চ লাইট অন হচ্ছে। এবং আমি তখন বলেছি যে এগুলো কি হচ্ছে, মানে ওইটাই আমি বলছিলাম যে এটা যদি ওদের টর্চ লাইট হতো, ওদের জিনিস হতো, এটা আমি ভাবতে দিতাম না, আচ্ছা ঠিক আছে এগুলো বহুত আছে, এগুলো বুঝি, আমরা হাইটেক, কিন্তু এই জিনিস আমার টর্চ লাইট ওরা কেমনে অন করবে সেটা আমি এখনো জানি না, এবং কেমনে অন হলো এটা জানি না। এই একটা ইনসিডেন্টের পরে তারপর থেকে আমি, তখনও কি আপনি কোনো কিছু ফিল করছিলেন না? তখনও আমি অ্যাকচুয়ালি কিছু ফিল করতেছি না। আচ্ছা, আমি দেখে একটু অবাক হয়েছি যখন ওই টর্চ লাইট অন অফ হয়েছে, তখন আমি বলতেছি যে এটা কি হচ্ছে, এরকম একটা জিনিস। আচ্ছা, এসব জিনিস হচ্ছে, হওয়াটার পরে আচ্ছা ঠিক আছে ফাইন, দোতলায় তিনতলায় আমরা অনেকক্ষণ ছিলাম, থাকার পরে তিনতলায় অনেকক্ষণ আসি, থাকার পরে আমরা এখন করবো চারতলায় যাবো। তো চারতলায় যাইতে যেতে আমার স্ত্রী বলতেছে যে চারতলাটা হচ্ছে খুব বাজে, আমার চারতলায় ইউজুয়ালি যেতে ভালো লাগে না। আচ্ছা, আমি বলি যে এরা বলতেছে চারতলায় যেতে ভালো লাগে না, এটা কেমন হতো, এটা কেন কিসে, ওই না তেমন কিছু না, বাট মানে আই ফিল আনকমফোর্টেবল। আচ্ছা, whenever I been there, মানে it was different. আচ্ছা ঠিক আছে ফাইন, চারতলার কি হবে, মানে আমি ততক্ষণে মানে ভয় পাইতেছি, একটু অবাক হচ্ছি, কিন্তু তারপরে একটা কিন্তু, মানে এটা একটা বড় একটা টিভি চ্যানেলের লোকজন, এদের কাজ হচ্ছে ম্যাজিশিয়ানের মতন ম্যাজিক দেখানো বা ভয় দেখানো, সো এদের হয়তো বা হাইটেক অনেক কিছু আছে যেগুলো আমাদের নাই, সো মানে একটা কোশ্চেন কিন্তু তখনও ছিল। ওকে, বাট দ্য মিনিট আই স্টেপড ইনটু ইট, মানে চারতলার আমি ফ্লোরে পাটা দিলাম, পাটা দেওয়ার সাথে সাথে আমি বুঝলাম যে সামথিং ইজ ভেরি রং হিয়ার। এবার আপনার ফিল করছি, এবার আমি মানে আমি এতটুকু বলবো যে আমি লাইফে অনেক জায়গায় গেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, এই যে একটু আগে বলছিলাম কাছাকাছি থেকে শ্মশানঘাটে গেছিলাম, সো অনেকভাবে ভয় পেয়েছি, বা অনেক সময় মনে হয়েছে যে অনেক কিছু আছে এখানে, এইটাই আমরা একটা যে খুলনা ডিভিশনে যে বাসা, ওই বাসায় আমরা গিয়েও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, বাট সবকিছুতেই যাওয়ার পরে সাথে সাথে না, মানে একটু বা একটু কেমন জানি অস্বস্তি লাগতে থাকে, তার আস্তে আস্তে বাড়তে থাকে। বাট দ্য মিনিট মানে আমি চারতলায় আমি জাস্ট পাটা দিয়েছি ফ্লোরের মধ্যে, মানে আমি স্টেপ অন ইট, মানে আমার মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং, মানে চারতলাটা প্রবলেম আছে, মানে সাথে সাথে আমার মনে হচ্ছে যে খুবই খারাপ একটা জায়গায় আমরা আছি, এই জায়গাটা ভালো না। আমি জানি না কেন আমার এটা হয়েছে, বাট এটা হয়েছে সিরিয়াসলি, আই এম নট জোকিং, আই এম নট কিডিং, এটা আমার এখানে কনভিন্স করার কিছু নাই, যাদের বিশেষ করে করবে যারা করবে না, বাট আমি ফিল করেছি যে সামথিং ইজ ভেরি রং হিয়ার। এবং ওই সিঁড়িতে আমরা প্যাসেজটাতে উঠলাম, প্যাসেজে ওঠার পরে আমরা সিঁড়িটাতে যেখান দিয়ে উঠলাম ওটার ডান দিকে, মানে আমরা মাঝখানে উঠেছি বিল্ডিংটার, সো ডান দিক দিয়ে প্যাসেজের লাস্ট মাথা আছে, বাম দিক দিয়ে প্যাসেজের লাস্ট মাথা আছে, আমরা মিডল একটা জায়গা দিয়ে সিঁড়িতে চারতলায় উঠলাম। ওঠার পরে আমি জাস্ট ডান দিকে তাকিয়েছি, মানে আমি সিঁড়িতে প্যাসেজে উঠলাম, ওঠার পর একটা লম্বা একটা প্যাসেজ, মানে লম্বি, তো আমি প্যাসেজের ডান দিকে তাকিয়েছি লাস্ট মাথা পর্যন্ত, তাকানোর সাথে সাথে মানে মাঝখানে না কিছু কি বলবো দরজা আছে, আচ্ছা মাঝখানে বেশ কিছু লোহার দরজা, মাঝখানে দরজার ফাঁক দিয়ে আবার একটা ছোট জানালা, ওই সাইডটা দেখা যায় আর কি, ওই সাইডে কি দেখা যায়। তো এই চারতলাটাতে, আচ্ছা চারতলার আরো কিছু কাহিনী আছে, এই আসলে আমি ক্রিমিনালি ইনসেন কিছু লোকজনদের রাখা হতো, যারা এত বেশি ইনসেন, তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মানে মানুষজন মারতো, এই করতো, ক্ষতি করতো, পুরোই বদ্ধপাগল যাদের বলে আর কি, যাদের ওই যে বেরি দিয়ে বা চারতলা একটা সেকশন আছে, ওখানে ওদের রাখা হতো। এবং একটা লোক আরেকটা পেশেন্টকে ওই প্রচন্ডভাবে মারতে মারতে
অজ্ঞান করে ফেলে তারপরে মাটিতে ফালায়, মাটিতে ফালানোর পরে একটা স্টিলের খাট ছিল, খাটের পায়া দিয়ে মানে খাটটা দিয়ে বাড়ি দিতে দিতে ওর মাথা পুরা ছাতলায় ফেলছিল আর কি, এইভাবে মারছিল একজনকে। তারপর আরেকজন আসলে ওকেও স্ট্যাপ করছিল, মানে অনেক বাজে বাজে ঘটনা আছে এখানে। তো এই জায়গাটা এমনি একটু অন্যরকম। এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি আমি শুনেছি পরে, তখন জানতাম না যখন ঢুকছিলাম আর কি চারতলায়। সো ঢোকার পরে চারতলায় আমি জাস্ট ডান দিকে তাকালাম, তাকানোর সাথে সাথে আমার মনে হচ্ছে অনেক দূরে, মানে প্যাসেজের লাস্ট মাথায় আমি একটা কিছু দেখছি, মানে গ্রিন কালারের সবুজ, সবুজটা মানে ড্যাম্প টাইপের সবুজ না, বেশ বেশ ব্রাইট ব্রাইট উজ্জ্বল ধরনের সবুজ, লেজারের মতো অনেকটা এরকম ধরনের জোনাকি বা জোনাকির চেয়েও জোনাকি তো খোলা, একটু একটু খোলা, এটা স্টার টাইপের, এটা বেশ ব্রাইট, এটা আমি ঠিক বুঝতে পারছি না, বেশ ব্রাইট, একটা আলো না, কি বলবো, অনেকগুলো আলো, অনেকগুলো, মানে একটা না, প্রায় 12-14টা ছোট ছোট আলো টাইপের, মানে 12-14টা জোনাকি পোকা যদি অনেক ব্রাইট হতো, অনেক সবুজ হতো, এবং তারা যদি প্রচন্ড ফাস্ট উড়াউড়ি করতে পারতো, তাহলে যেরকম একটা জিনিস হয়। ওকে, ভয়ঙ্কর ভাবে লাফালাফি করছে আকাশের মধ্যে, মানে প্যাসেজের মধ্যে লাস্ট মাথায়। আমি ওটা দেখি, আমি জাস্ট আমার স্বভাব অভ্যাসবশত আমি দৌড় দিছি ওখানে দেখার জন্য জিনিসটা কি, আমার এটা বের করতে হবে। ইউজুয়ালি কি হয় যে এরকম দিকে একটা জিনিস দৌড় দিই, সাথে সাথে জিব্রান আর সাকিব দৌড়ে আসতে থাকে সামনে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমি যখন দৌড়ানো শুরু করলাম বুঝলাম আমার সাথে কেউ নাই, এখানে তো ভূত স্টিপ নাই, আমি একা। আমি দৌড়াইতেছি, দৌড়াইতে আমার পাশে তমাল ছেলে ছিল, আমি তমালকে জাস্ট বলছি, তমাল তুমি দেখছো, তুমি দেখছো? তমাল বলে হ্যাঁ সময় দেখছি, হ্যাঁ সময় দেখছি। আচ্ছা, আমি দৌড়েছি, তমালের সময় থামেন থামেন, কেউ নাই, থামেন। আমি তো তখন দৌড়ে অনেকখানি চলে গেছি, দেখলাম যে তমালও আসছে না। ঠিক ওই সময় স্টিভ দূর থেকে কোথা থেকে যে দৌড়ে আসতো, আইসা বললো যে মানে সেও দেখছে আর কি। আমরা দুজনই তখন দৌড়, ওর হাতে ক্যামেরা, ও দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, দৌড়ে লাস্ট মাথায় গেলাম। লাস্ট মাথায় যাওয়ার আগেই লাইটটা থাপ নাই, হঠাৎ করে নাই, রাস্তা পুরোপুরি ভ্যানিশ, লাইটটা নাই। আমরা ওখানে দাঁড়ালাম, দাঁড়ায় বললাম যে এটা কি, বলে যে এর আগের বার যখন আমরা আসছি আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, বাট এই জিনিস আমরা আগে কখনো দেখিনি, এটা আমরা ফার্স্ট দেখলাম। এটা প্রথম কি হলো, তো ডকুমেন্টেশন কতখানি হয়েছে জানি না, বাট যতখানি হয়েছে হয়েছে, মানে মানে ওরা খুব একটা খুশি না যে পুরোপুরি হয় জিনিসটা ভিডিও করতে পারেনি। বাট এটা নিয়ে আমরা তখন অনেকক্ষণ কথা বলতেছি, এবং ততক্ষণে কিন্তু আমি কিন্তু এতটুকু টের পেয়ে গেছি যে এই ফ্লোর মানে একদম, এই ফ্লোর একদমই নিরাপদ না আর কি, মানে ওই টাইপের এই ফ্লোরের প্রবলেম আছে। তো তখনই অ্যাকচুয়ালি আমি কথা বলা শুরু করলাম যে এই ফ্লোরে কি হয় না হয়। তখন আমাকে বললো যে এখানে ক্রিমিনাল সিনদের রাখা হতো, এখানে এইভাবে 2টা মার্ডার হয়েছিল একটা রুমের মধ্যে, ওই রুমের মধ্যে এই হয়েছে। তারপরে যে রুমের মধ্যে মার্ডার, ওই রুমের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমরা তো সব রুমে যে ছবি টবি তুলতেছি, হ্যাঁ, তো ওই রুমের ওই ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতো, ওই রুমের ছবি তুললো। ছবিটা হচ্ছে আমি আর হচ্ছে তমাল ছেলেটা, সে আর ছবিটা তুলতেছিল হচ্ছে যে স্টিভ, তো আমার সাথে ট্যাঙ্গো, হ্যাঁ ট্যাঙ্গো আরেকজন আছে, আমরা 3জন দাঁড়ায় আছি। তো ছবি তুলতেছে, ছবি তুললে 2টা সে একটা মুখ দিয়ে একটা বাজে ভাষা বললো যে হোয়াট দ্য হেল টাইপের একটা জিনিস। বললো যে হেল বলে নেই, অন্য জিনিস বলছে। এনিওয়েজ, কি ব্যাপার, বলে যে ছবি আসেনি, বলে দেখলাম যে পুরো সাদা, মানে ছবিটা হচ্ছে ওভার এক্সপোজ হয়ে যেটা হয়, পুরো সাদা একটা ছবি আসছে। আমি বললো যে আবার তুলো, সেকেন্ড টাইম ছবি আসলো না, থার্ড টাইম ছবিটা, এটা তো অটোমেটিক ক্যামেরা ছবি উঠছে, ভুল হওয়ার কথা না, তো 2-3 বার হলো। এবং ওই যখন ওভার এক্সপোজ 2বার ছবি হলো, হওয়ার সাথে সাথে দেখলাম সবাই সবার দিকে তাকাচ্ছে। আমি বললাম যে তারা নিজেরা একটা কিছু করতেছে, যে সামথিং ইজ রং। এবং ওই টিমের বাকি ছিল যে ওদের ওয়্যারলেস করলো, ওরা আবার আসলো, তখন আমরা আবার ওই 6-7 জন আমরা একসাথে হয়ে গেলাম। হওয়ার সাথে সাথে তারা দেখলাম যে এখানে ওই যাবতীয় ইকুইপমেন্ট বসানো শুরু করছে। আমি তখন বললাম যে এটা কি হচ্ছে, ওরা ততক্ষণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সব বের করে মাপা শুরু করছে, যে বললো যে এখানে প্রবলেম আছে। আমি বললাম যে এই এতক্ষণে পাইছে, আমি বললাম যে এই জিনিসটা আমি তোমাদের বলতেছি যে 4 তলায় প্রবলেম আছে, আমি তোমাদের 1 তলা 2 তলা 3 তলা ভুয়া, এখানে কিচ্ছু না, ওই এক জায়গায় এখানে বল নড়ছে কি নড়ে নাই, ওই লাইট জ্বলছে কি চলে নাই, আমি বুঝি না, এগুলা হয়েছে, কিন্তু এইখানে কিছু আমি এখন ফিল করতেছি, এতক্ষণ আমি কিছু ফিল করি না। ওকে, ওই টিমও তখন সিরিয়াস হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এই ব্যাপার হাবিজাবি এগুলো হইতে হইতে তারপরে আমরা যেটা করলাম যে আমরা ভৌতিষ্ট যেটা করি, এরা ওটা করে, দেখলাম যে 2 ভাগে ভাগ হয়ে গেল, আলাদা 2 ভাগ হয়ে গেলাম। এক ভাগে হচ্ছে আমাদের সাথে ছিল হচ্ছে স্টিভ আর আরেকটা ছেলে, ওই গোস্ট হান্টার্স এর ক্রু টাইপের কেউ, মেইন কেউ না, ছিল এমি আর ট্যাঙ্গো। আচ্ছা, ওরা ছিল গোস্ট হান্টার্স এর বাকি 2 জন ছিল। আমাদের এই টিমের মধ্যে আমরা এখানে বসেছি, আমরা কথাবার্তা বলতেছি, আলাদা হয়ে গেছে, আরেকটা টিম আলাদা। তা ওই 4 তলার প্যাসেজের ওইখানে আমরা বসা,
মাটির মধ্যে বসলাম, বসে আবার বসে আছি, বসে থাকতে থাকতে ওরা কথা বলা শুরু করলো যে ততক্ষণে কিন্তু সবকিছু মোটামুটি কি বলবো এটারে যে কমপ্লিট বা সব মেশিন সব সেট হয়ে গেছে। আমরা বসে আছি তখন তারা বলছে হঠাৎ করে স্টিভ বলা শুরু করছে যে ওই আমরা জানি তোমরা এখানে এক্সিস্ট করো, এখানে আছো, আমরা জানি ওই যে সেম জিনিস উই মিন নো হার্ম, বাট ততক্ষণে কিন্তু আমার কিন্তু ভিতরে কিন্তু খবর হয়ে গেছে উই মিন নো হার্ম মানে কি, আমার তো মনে হচ্ছে এরা উল্টা বলবে যে তোরা এখানে কি আছে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। তো ওরা খুব কুললি বলতেছে যে কোনো এরে তোমরা আসো, তোমরা দেখা দাও, আমাদের সামনে আসো, একটা কিছু করো সো দ্যাট আমরা বুঝি তোমরা আসো, এটাই তোমরা আসো, এই টাইপের করতেছে। তা এই কথাবার্তা চলতেছে হঠাৎ করে টাং করে একটা আওয়াজ হয়েছে অনেক দূর থেকে, মানে জিনিসটা একটা লাস্ট মাথায় আওয়াজটা কিরকম আমি বলি, কোন ওই পাইপ, পানির পাইপ বা এইসব কিছুর মধ্যে যদি রড দিয়ে আমরা বাড়ি দিই একটা আওয়াজ হয় না, একটা টাং একটা একদম, হ্যাঁ ঠিক ওই একটা আওয়াজ, এবং আওয়াজটা অনেক দূর থেকে, মনে হচ্ছে কি যে প্যাসেজটা করে লাস্ট মাথা থেকে আসছে। আচ্ছা, ওখানে একটা আওয়াজ আসলো যে আচ্ছা এটা যে কোনো আওয়াজ হতেই পারে ব্যাপার। তারপরে ধাপ করে একটা আওয়াজ, বুঝলাম যে এটা আরেকটু সামনে। ওকে, তারপরে আবার ধাপ একটা আওয়াজ সামনে, তারপরে হাঁটার আওয়াজ, একটা কিছু হাইট আসতেছে, আচ্ছা আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে এরকম একটা জিনিস হলো যে মানে পুরোপুরি ভাবে আমি ফিল করতেছি যে রাসেল এই যে আমার কিন্তু এখন তুমি এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি দেখতে পাচ্ছি পুরো আমার সামনে দেখতে পাচ্ছি গুজবাব, আমার এখনো লং দাঁড়িয়ে গেছে, আমার এখনো ফিলটা মনে আছে যে তখন মনে হচ্ছিল যে খুব খারাপ একটা কিছু, অশুভ একটা কিছু একটা জিনিস আসতেছে আমাদের সামনে, আস্তে আস্তে আসতেছে, কিন্তু আমরা কিন্তু কাউকে দেখছি না। মানে আমি তখন পুরোপুরি স্টিভ বসে আছে, আমার পাশে তমাল চুপ করে বসে আছে, স্টিভের চেহারা ততক্ষণ গোমরা হয়ে গেছে, মানে বুঝতেছি সামথিং ইজ রং, যে এখন এখানে একটা কিছু হইতেছে যেটা তারাও একটু এখন টেনশন ভয় পাচ্ছে বা কিছু একটা। সো একটা জিনিস প্যাসেজ থেকে এবং ভয়ঙ্কর মানে আওয়াজগুলো যে হচ্ছে না, মানে এক একটা রুম ক্রস করতেছে আর মনে হচ্ছে কি তারা জানান দিচ্ছে যে এই রুম ক্রস করলাম, ঠাস একটা আওয়াজ করতেছে, ধাপ ধূপ এই করতে করতে আওয়াজ অনেক সামনে আসতেছে, মানে আওয়াজটা আস্তে আস্তে একেবারে আমাদের কাছে আসলো। আর ঠিক তখন ওই ভৌতিস বলতেছে ঘোস্ট হান্টার্সের যে আরেকটা টিম, ওরা ঠিক অপোজিট জায়গা থেকে ওরা আবার ঢুকতেছে, ওরা ঢোকা শুরু করলো, প্যাসেজ মধ্যে আসলো, ওদের হাউকাউ কথাবার্তার সাথে সাথে আওয়াজটা সব বন্ধ হয়ে গেলো, সবকিছু চুপচাপ, কিচ্ছু না। আচ্ছা, সাথে স্টিভ বললো চুপচাপ, বললো ওরা সাথে চুপ হয়ে গেল যে সামথিং ইজ হ্যাপেনিং, আমরা চুপ হয়ে যাই, সব চুপ, আমরা কেউ কোনো কথা বলতেছি না, আওয়াজটা সব বন্ধ। তারপরে হচ্ছে পায়ের আওয়াজ, কাঠের ফ্লোরের মধ্যে কেউ হাঁটলে যেটা হয় ওখানে খালি পায়ে বা খালি পায়ে ওই কাঠের ফ্লোরের মধ্যে হাঁটতেছে, কেউ একজন হাইটে আসতেছে আমার সামনে, একেবারে সামনে আসতেছে মনে হচ্ছে। এবং একটা সময় মানে এরকম একটা ফিলিং হলো যে কেউ একজন হাঁটতে হাঁটতে আমাদের সামনে দিয়ে, আমাদের মাঝখানে প্যাসেজের জায়গাটা সামনে দিয়ে এসে তুমি যদি হাইটে যাও আমরা বুঝবো না যে একজন হাঁটতেছে, পায়ের আওয়াজ, ফায়ার হাউসটা দূর থেকে আস্তে আস্তে সামনে আসলো, সে 10 ফিট দূর থেকে শুরু হলো, আমাদের ক্রস করলো, মনে হলো কি আমাদের পাশ দিয়ে কেউ হাইটে যাচ্ছে, মানে কেউ কাউকে দেখতেছি না, বোঝা যাচ্ছিল, মানে পুরো বুঝতেছি কেউ হাঁটতেছে, মানে একদম চোখে কিছু দেখতে পাচ্ছি না। এবং ওই সময় আমি সবাইকে দেখতেছি, সবাই স্টিফ, মানে পুরো মূর্তির মতো দাঁড়ায় আছে, কেউ করে শব্দ করছে না। আমি বললাম যে আমাদেরও এই থাকতে হবে, কিছু করা যাবে না এখন, যে আমাদের ক্রস করতে করতে আওয়াজটা আস্তে আস্তে পিছনে যাচ্ছে, আস্তে আস্তে প্যাসেজের দূরে নিয়ে চলে গেল, মানে মিলে গেল। আচ্ছা, মিলে গেল, সব চুপ। হঠাৎ করে দেখলাম যে সবাই বলে যে হ্যাঁ, একজন বলে ডিড ইউ গেট ইট, বলে হ্যাঁ গট ইট, এই টাইপের সবকিছু, মানে সবাই রেকর্ড করছে নাকি ইকুইপমেন্ট, মানে ওরা তো আছে ওদের চিন্তা নিয়ে, তো ওরা খুব স্যাটিসফাইড, হ্যাঁ পাইছে। দেয়াল, আমার পাশে তমাল বাম দিকে, তার পিছনে হচ্ছে দেয়ালের মতো, আর আমার ডান সাইডে আছে হচ্ছে গিয়ে, ডান সাইডে তমাল, ডান সাইডে হচ্ছে দরজা, আর আমাদের সাথে কেউ নেই, আর আমাদের সামনে 3-4 জন ওরা দাঁড়া আছে। আমরা কথা বলছি, হঠাৎ করে তমাল আমাকে বলে, ফিসফিস করে বলে যে শুনবেই, আমি কি আপনি কি আমার ঘাড়ে হাত চাচ্ছিলেন? আমি বললাম যে না, আমি তোমার ঘাড়ে হাত চাচ্ছি, শুনবে চলো। আমি সাথে সাথে ঘুরলাম, দেখলাম যে এই ও ঘুরতে চলে না, আমিও ঘুরছি, এবং স্টিভ, ট্যাঙ্গো, এমনি সবাই বুঝছে সামথিং ইজ রং। ওরা বলল লেটস গেট আউট অফ হিয়ার। আমরা মোটামুটি লিটারালি মানে ঠিক দৌড়াই নেই, কিন্তু যত ফাস্ট হাঁটা যায় আমরা খাটখাট করে আমরা জাস্ট 4 তলার থেকে যে কে কত ফাস্ট আমরা নিচে নামতে পারি, নিচে মানে কি আমাদের তো সিঁড়িতে যেতে হবে, সিঁড়ি না থাকলে আমরা নিজে লাফ দিয়ে নামতে হবে, আমাদের সিঁড়িটা অনেক দূরে আমরা জানি। এবং ওই যে সিঁড়ি, এই যে 30 ফিটের মতন দূরে, মানে সিঁড়িটা বা 20 ফিট কতখানি আমার মনে নেই, কিন্তু মনে হয়েছে যে আমরা 50 মাইল হাঁটতেছি, যে কখন সিঁড়িটা আসবে কেউ কোনো কথা বলতেছি না। এবং বিশ্বাস করবো না আসলে সিঁড়ি থেকে জাস্ট মানে আমরা জাস্ট ওই ফ্লোর থেকে যে সিঁড়িতে উঠে কয়েকটা স্টেপ নিচে নামছি, সাথে সাথে মনে হচ্ছে এভরিথিং ইজ ফাইন, কোনো প্রবলেম নেই।
কোনো প্রবলেম নেই, মানে আমরা এখানে আসি, এর কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ টোটালি পারফেক্ট, ওকে, মানে এখানে ভয়ের কিছু নাই। মানে অথচ যতক্ষণ ধরে আমরা এখানে ছিলাম, মানে একটা সময় যখন হাইট আসতেছে তখন মনে হচ্ছে কি যে কখন রাস্তাটা শেষ হবে, কখন আমরা দরজাটা দিয়ে আমরা সিঁড়ির মধ্যে ঢুকতে পারবো আর কি। এবং আমরা যখন বাইর হয়েছি, বাইর হওয়ার পরে দেখলাম যে মানে স্টিভ, ট্যাঙ্গো, এমি, তিনজনের অবস্থা আমি যেটা বুঝলাম যে তারা খুবই স্যাটিসফাইড, তারা ভয় পেয়েছে, ভালো কিছু পেয়েছে, তারা খুব ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র পাইছে। তা আমি বললাম যে আমরা কি তোমাদের ফুটেজ নিতে পারি নাকি? আনফর্চুনেটলি এটা সাইফাই চ্যানেলের কপিরাইটেড ম্যাটেরিয়াল, এটা আমরা ইউজ করতে পারবো না। সো ওরা বললো যে এটা পারবো না, বা তোমাদের আমরা দেখাইতে পারি। তারপরে আমাদের বসায়া মানে ওদের যে মোবাইল এইচকিউ, ওই গাড়ির মধ্যে বসে যতখানি যা দেখানোর দেখালো, মানে ওরা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওদের কাছে বেশ কিছু ইকুইপমেন্ট ছিল যেগুলো আমাদের কাছে ছিল না, মানে ছিল না বলছে এই কারণে ওইগুলো আমরা পেয়েছি, আমাদের ছিল ওরা দিয়েছে। সো ওরা যেভাবে জিনিসটা করে আর আমরা ভৌতিকটা যেভাবে করি আমাদের মধ্যে ডিফারেন্স আছে। যে আমরা যে ফাইজলামি করি, হ্যাঁ সামনে সাহস থাকলে সামনে এই মাঝে মধ্যে আমরা এই টাইপের ফাইজলামি করি, মাঝে মাঝে চুপ করে বসে থাকি যদি কিছু হয়। ওরা দেখি কি ডিরেক্ট একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কমিউনিকেট করার একটা চেষ্টা করে। সো এই ডিরেক্ট কমিউনিকেশনের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে আমি তখনই সাকিবদের তখন কল দিয়ে বললাম যে সাকিব আমি যে কি দেখলাম কি শুনলাম আমি বুঝতেছি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই টাইপের জিনিসপত্র হয়েছে। বাট মানে এই চারতলার ব্যাপারটা আমি এটাই বলবো যে আমি ডেফিনেটলি আমি 100% শিওর, মোর দ্যান দ্যাট আমি শিওর যে চারতলায় দেয়ার সামথিং রং আউট দেয়ার, খুব বেশি ভয়ঙ্কর কিছু একটা আছে। এবং যেটা আমার ধারণা আমি যদি কালকেও আবার কালকে আবার সেম এক্সপিরিয়েন্স হবে, বিকজ এই জিনিস হুট করে চলে যাওয়ার কথা না। ওখানে চারতলা মানে অনেকগুলো রুম, এবং এক একটা রুম অনেক উঁচু উঁচু, মানে অনেক আগে বানানো, মানে এক একটা রুমে গিয়ে বসে থাকি মনে হয় সামথিং ইজ রং, এরকম লাগে। মানে যারা একটু ভিতর টাইপের তারা এমনি একতলা দোতলাতেই ঘুরতে পারবে না, এরকম জায়গা। শুনুন ভাই, আমরা যদি একটু জাস্ট রিক্যাপ করি, আপনি একতলায় যেখানে বল নাড়ানো হলো, তারপরে দুতলায় যেখানে টর্চ জ্বালানো হলো, তিনতলা, ওখানে আপনি কিছু ফিল করেননি? আমি কিছু, আপনি এভিডেন্স পাইছেন, কিন্তু হ্যাঁ আমি এভিডেন্স পাইছি, এভিডেন্স দেখছেন যে থিংস আর হ্যাপেনিং, এভিডেন্স দেখছেন থিংস আর হ্যাপেনিং, বাট আপনি ফিল করেন নাই। ওরা চারতলায় গিয়ে আপনি দেখেছেন এবং মানে ফিলও করছেন যেখানে সামথিং ইজ রিয়েলি রং। হ্যাঁ, এবং সেখানে সবাই ভয়টা পেয়েছে সেই জায়গায়। এটার মানেটা কি এক্স্যাক্টলি? হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন ফর দিস? কারণ আমরা যেখানে আমরা ফেটে যাচ্ছে, আচ্ছা মাই মেটাল ভয়েস, তারপরে আমরা যেসব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় গেছি, মানে যেখানে অনেক ইনসিডেন্টস হয়েছে, সেখানে তো আপনি জীবন প্রত্যেকবারই সাইজ হয়েছেন। হ্যাঁ, সাইজ হয়েছেন দেখেই ইন্টারেস্টিং হয়েছে। সো তার মানে কি উই এনকাউন্টার ব্যাড স্পিরিটস? না, আমি যেটা বুঝি যে আমার যেটা মনে হয় যে এই যে এই সুপার ন্যাচারাল বা আনএক্সপ্লেইন ফেনোমেনা বা এইসব এক্সিস্টেন্স, এগুলা আমি মোটামুটি বুঝি, আমি মোটামুটি একটা জায়গায় গেলে আমি কিছুটা বুঝতে পারি। বাট আমার একটা লিমিটেশন আছে যে আমি এতখানি হয়তো বুঝতে পারবো, এর বাইরে যদি কিছু থাকে সেটা হয়তো আমি জানি না। সো আমার কথা হচ্ছে যে এরকম অনেক জিনিসই থাকতে পারে যেটা আমরা এরকম অনেক আমরা রিচ করতে পারি না। যেমন 42টা লোকেশনে গেছি, রাইট? সো 42টা লোকেশনের মধ্যে আমরা 9টা লোকেশনে খুবই হ্যাপি, আর এই জায়গাটা পেয়েছি, এইগুলো হচ্ছে এপিসোড করার মতন জায়গা, তাই না? সো এর মানে এই না যে বাকি যে 42টা থেকে যে 9টার বাকি যেই কয়টা হয় 31টা না 33টা জায়গা, ওইখানে যে কিছু নাই তা না, হয়তো ওর মধ্যে কিছু কিছু জায়গা ছিল যেটা আমরা জানিও না, আমরা হয়তো মিস করেছি। তো আবার আরেকটা ব্যাপার আছে যে আমি যতখানি এগুলো ফিল করি, আমার চেয়ে বেশি করে আবার জিব্রান, মানে জিব্রান এরকম অনেক সাকিব তো মিলে অনেক জায়গায় জিব্রান বলতেছে সামথিং ইজ রং, একদম। এবং আমি তখন বলেছি যে না, অ্যাকচুয়ালি না, আমার মনে হয় না। কিন্তু হোয়াট ইফ আসলে এখানে কিছু একটা উল্টোপাল্টা ছিল যেটা আমি বুঝি নাই, জিব্রান বুঝতে পারছে। জীবন ভাই আমি নিজে এটা দেখেছি, জীবন ভাই অনেক দ্রুত বুঝতে পারে এবং তারপরে ফল ভোগ করতে হয়। এটা না, ফল ভোগ ওটা সবকিছুরই অ্যাকশনের রিয়াকশন, মানে কনসিকুয়েন্স তো থিওরি আছে শুনবো আমার এটা। মানে এক জিনিস হচ্ছে যে আমার একটা, আপনি যেটা বললেন না যে সাকিব যেটা জিজ্ঞেস করলো যে কয়েক সময় কয়েক সময় হয় না, আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, ওর অনেকদিন ধরে বলছিল ওর বাসায় প্রবলেম আছে কিন্তু আমি যে জীবনে কোনো কিছু ফিল করি নাই। একদিন আমার সময় আমি বসে আছি, আমার চোখের সামনে দরজাটা যে বছর দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল, পুরো বসে দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল, আবার একটু খুললো, আবার ওই ইয়ে সিস্টেম খুলে গেল। আই ডিড নট ফিল এনিথিং, বাট ইটস হ্যাপেনিং আমার সামনে। সো আমি যত জায়গায় গেছি তারপরে যা কিছু হচ্ছে সব জায়গায় যে আমি ইউজ টু বি, যে আমি আগে একটু বুঝতে পারি কিছু হচ্ছে, কিন্তু ওটা আমি
ওই একটা জায়গাতে আমি বুঝতে পারি মেবি আমার আরেকটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে যে মেবি যে ঘোস্ট হান্টার্সের সাথে যখন দেখা করতে যাচ্ছি, ওর সাথে ইনভেস্টিগেশনে যাচ্ছি, তখন আমার মাথায় একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে যে ঘোস্ট হান্টার্স দেশের বাইরে থেকে কিছু লোকজন আসতেছে, এদের নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি, সো আমাদের ওদের ইমপ্রেস করতে হবে, সো আমরা অনেক কিছু ফেক জিনিসপত্র করবো, ওরা যাতে ভয় পায়। সো এই জিনিসটাতে আমার মাথায় অ্যাকচুয়ালি কাজ করতেছিল, সবকিছু আমি প্রচন্ড ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম। সো আমার হয়তো আমার মেন্টাল স্টেটটা এটা ছিল যে আমার এখানে ভয় ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ, বাট চারতলায় যাওয়ার পরে একটা স্পিরিট অথবা ওই যে ওইটার লেভেলটা এত বেশি ছিল যে আমার সাবকনশিয়াস মাইন্ডের ওটা আটকাতে হয় না, যে না এখানে একটা কিছু আছে এবং এটা বুঝো। সময় আমাদেরকে SMS করেছে যে প্রিয়াঙ্কা, এবং প্রিয়াঙ্কা বলছে যে সুমন ভাই মানে তার ধারণা যে গুড স্পিরিট যেগুলো সেগুলো আপনি ফিল করতে পারেন না, বাট ব্যাড স্পিরিট সেগুলো আপনি খুব সহজে ফিল করেন। বলতে চাচ্ছিল যে উই পিক আপ সার্টেন ফ্রিকোয়েন্সিজ, যেটা আমি সবসময় বারবার বলি যে আমরা এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ এ ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি চলে। আমরা যেটা ধরি, আপনি আমি যেটা বারবার ফিল করছি, ইটস সার্টেন ফ্রিকোয়েন্সিজ দ্যাট উই পিক আপ। না, আবার আরেকটা ব্যাপার আছে যে এই যে গুড স্পিরিট যে ধরতে পারি না, ব্যাড স্পিরিট, বাট এটা যদি হয় তাহলে আমাদের ভৌতিকের পাইলট এপিসোড, আমাদের ফার্স্ট এপিসোড যেটা ছিল, মানে মানুষজন এখনো দেখেনি, আমাদের যেটা দিয়ে অ্যাকচুয়ালি ভৌতিকটা শুরু হয়, একটা আমরা একটা বাংলোতে গেছিলাম শ্রীপুরে। হ্যাঁ, আচ্ছা, ওই বাংলো বাড়িতে আমাদের একটা শুটিং ছিল। সব বলে দিচ্ছে, শুন। না বলতেছি না, একটা শুটিং ছিল। ওই শুটিং এ যখন আমরা গিয়েছিলাম তখন একটা সময় এরকম একটা কিছু হচ্ছিল উল্টাপাল্টা, তখন আমি ওদের সবাইকে একটা কথাই বলছি যে আমি পুরোপুরি ফিল করছিলাম যে বাইরে থেকে খারাপ একটা কিছু ঢুকতে যাচ্ছে, বাট ভিতরে একটা কিছু আছে যেটা ভালো, এরা আমাদের সেভ করতেছে, ওদের ঢুকতে দিতেছে না। এটা কিন্তু আমি ওদের বলছি, মনে আছে? আমি কিন্তু তখন ক্লিয়ারলি বলছিলাম। তখন কিন্তু আমি গুড স্পিরিট ব্যাড স্পিরিট দুইটার কথাই কিন্তু আমি বলছি। আমার কাছে কিন্তু দুইটি মনে হয়েছে, যেখানে ভালো একটা কিছু আছে, খারাপ একটা কিছু আছে। তো খারাপ জিনিসটা ভালো গুলা আমাদের আপনাদেরকে প্রোটেক্ট করছে। ইনফ্যাক্ট ওই সময় আমাদের এরকম একটা ফিলিং হয়েছিল যে পুরো মনে হয়েছিল যে আমার গায়ে কেউ টাচ করছে আর কি, খালি আমাকে না, মানে আমার দিকে ঘুরা এই জীবনে দিয়ে গেছে, মানে এই টাইপের জিনিসপত্র হয়েছে আর কি। এবং তখন আমি বলতেছিলাম যে এখন যেটা আমরা ফিল করতেছি এরা হচ্ছে ভালো, এরা আমাদের কোনো ক্ষতি করবে না। বাইরে যারা আছে ওরা খারাপ। সো বাইরে থেকে এসে আমরা পরে দরজা বন্ধ করে দিয়েছিলাম, তারপর সারা দরজা ধাক্কা থেকে অনেক কিছু হয়েছে। ওইটা আমাদের ফার্স্ট এপিসোড। আই থিঙ্ক সুমন ভাই, ওই মেয়েটা কি প্রিয়াঙ্কা, ও যেটা লিখছে ওটাকে যদি আমরা আরেক স্টেপ ফার্দার নিই, মেবি ইটস নট ব্যাড স্পিরিটস যেটা আপনি ফিল করেন ওর সামথিং। মেবি যখন আমরা কোথাও যাই এবং ওখানে কিছু একটা থাকে যেটা কোনো হার্মফুল ইন্টেনশন থাকে, মেবি দ্যাটস হোয়াট ইউ পিক আপ। মেবি, বুঝছেন? কারণ ওই মেয়েটা যখন বলটা খেলছিল, সে ইউ ডিডন্ট পিক আপ এনি বিকজ তার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না টুয়ার্ডস এনিবডি ইন দ্যাট রুম, তাই না? তারপর আপনার যখন ওই টর্চ যখন জ্বালানো বন্ধ হলো, ওটা জাস্ট আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করছিল, দ্যাটস ইট, কোনো ইন্টেনশন ছিল না খারাপ। সো ওই এখন আপনি যেটা ওই বাংলার কথা বললেন বা ওই চারতলায় গিয়ে যেটা হলো, ওখানে আই গেস ইউ অর জিব্রান, ইউ গাইস পিক আপ দ্য ইন্টেনশন। যখন কোনো ইন্টেনশন স্পেসিফিকলি থাকে যে আমাদের ক্ষতি বা কিছুটা করবে, মেবি দ্যাটস ওই ইন্টেনশনটা পাসেস থ্রু। মানে মেবি আমরা কিন্তু সবই কিন্তু আমরা ধরে নিচ্ছি। মেবি তো আসলে হ্যাঁ। আর কিন্তু আবার দেন এগেন ইরেশের বাংলাতে যেটা হয়েছিল, আমরা যে ছিলাম, মানে ইরেশের বাংলাতে আমি এবং জীবন পুরোপুরি ফিল করতেছি আমাদের পিছনে একটা কিছু এসে বসে আছে। সে দৌড় দিয়ে যখন চলে গেছে জিনিসটা দূরে যখন চলে যাচ্ছিল, যেই প্যাথওয়ে দিয়ে যাচ্ছে, আমি বলতেছি যে ঠিক আমাদের পিছন বরাবর সেটা চলে যাচ্ছে, এবং ঠিক এই পিছনে এসে 50 ফুট 60 ফুট দূরে একটা কুকুর ছিল, শুয়েছিল। আচ্ছা, কুকুরটা হঠাৎ করে খাও করে চিৎকার করে কান্না শুরু করলো। মানে আমি তখন বললাম যে ক্রস করলো, কুকুরটা টের পাইছে। এই যে ওর কি ইন্টেনশন ছিল জানি না, ওর তো ঘুরে ফিরে বেড়াচ্ছিল, ওর তো আমাদের কোনো ক্ষতি করে না, বাট আমরা বুঝতেছিলাম একটা কিছু আছে। না, নিশ্চয় মেবি হি ওয়াজ ইরিটেটেড, maybe he or it or whatever, maybe তার ম্যাচ খারাপ হচ্ছে যে রাত বিরেতে আমাদের ঘুমানোর কথা, ওখানে গিয়ে ওকে ডিস্টার্ব করছে। আচ্ছা, মানে আপনি যখন ঘুমাইতেছেন তখন গিয়ে ধরেন পাশের রুমে ধাম ধুম করলে ম্যাচ খারাপ হবে না? কিন্তু এই টাইপের প্রাণীদের বলা হয় সবসময় যে সবসময় টের পায় বা কিছু একটা মানুষের চাইতে বেশি বোঝে, কুকুর এরকম টাইপের। হ্যাঁ, না মানে কুকুরের কথা বলতেছে না, বলছে যে ওই স্পিরিটটাই হয়তো ডিস্টার্ব ছিল, ও হয়তো বা ভয়েস খারাপ ছিল, এই কারণে হয়তো আমরা টের পেয়েছি। হতে পারে। মেইন ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিসে জিনিসটা ট্রিগার করতেছে আমি জানি না, বাট আমি এতটুকু বলবো ওই ট্রান্স আলাগানি লুনাটিক অ্যাসাইলাম ওয়েস্ট ভার্জিনিয়াতে যেটা আছে, মানুষজন এটা যদি অনলাইনে সার্চ দেয় তাহলে পাবে। ডিক্যাপ্রিও একটা মুভিও দেখেছি, শশাঙ্ক বা এরকম টাইপের কিছু একটা,
শাটার আইল্যান্ডের সাথে মিল আছে, মানে অনেক, মানে জায়গাটা, যে জায়গাটার বর্ণনা দিচ্ছেন, হ্যাঁ ওই যে ক্যাসেল টাইপের একদম শাটার আইল্যান্ডে যে সিনগুলো, সেই সিনগুলো খুব কাছাকাছি। গোস্ট হান্টার্স ওয়েবসাইটে ওই জায়গাটা আছে, ওই লুনাটিক অ্যাসাইলামের নাম টাইম অ্যাড্রেস এখন নেই, ওই সময় উঠে দিচ্ছে না। এবং শুনে আমি একটা কথা বলবো যে প্রশ্ন আমার নিজেও জানতে ইচ্ছা করছে যে যখন কিনা মানে এরকম তো অনেকেই আমাদের SMS গুলো দেখলে বোঝা যায় যে অনেকেই অনেক কিছু দেখেন, অনেকে অনেক পরিস্থিতির মধ্যে পড়েন। আসলে কি করা উচিত ওই মুহূর্তে যখন সে ফিল করছে হ্যাঁ এখানে কিছুটা আছে বা কোনো ঝামেলা হচ্ছে, ফার্স্ট অফ অল কি করা উচিত তার, তখন কি করা উচিত? আমার হয় না যে হাত কেটে গেলে একটা ফার্স্ট এইডের একটা কোনো ব্যাপার থাকে, কি করা উচিত? সবকিছুতে অ্যাকচুয়ালি মানে ফেইথ এটার মধ্যে একটা বড় পার্ট প্লে করে। এখন আমি যদি ইসলাম ধর্ম বিশ্বাস করি বা আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি বা যে যেটা করি, সব রিলিজিয়নেই কোনো না কোনো একটা সিস্টেম বলা আছে যেটা ফলো করতে, ওইটা করতে হবে। আর যে এগুলা কিছু বিশ্বাস করে না, আমরা একটু ক্লিয়ার করে বলি, ফর এক্সাম্পল আয়াতুল কুরসি, আমি ডেফিনেটলি বলবো যে মানে আমি তো মুসলিম, আমি আমারটা জানি যে তিন কুল যেটা বলে আর কি, সূরা ফালাক, সূরা নাস, এগুলা পড়লে ইখলাস, এগুলা পড়া দরকার। আয়াতুল কুরসি একটা সিরিয়াস ব্যাপার, এবং এই আয়াতুল কুরসি আমার ধারণা এইসব সূরাটা আমার ধারণা আমাদের অ্যাটলিস্ট অন্য কাউকে না হলে আমাকে অনেক হেল্প করছে অনেক সময়, অনেক প্রবলেম থেকে। সো এইটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যে যত যাই হোক আমার কথা হচ্ছে যে এই ব্যাড স্পিরিট বলি বা জিন বলি, এদের হয়তো বা অনেক ক্ষমতা আছে, বাট এর মানে এই না যে এরা আমাদের চড়াই খাবে সারাক্ষণ আর আমরা ভয় পাই করতে থাকবো। এটা পসিবল না। এটা যদি হইতো তাহলে এতদিনে পুরো পৃথিবী রুল করতো জিনরা, মানুষরা করতো না। রাইট। সো আমরা যদি চিন্তা করি যে ওদের অনেক ক্ষমতা, ওরা অনেক কিছু করতে পারে, যেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক না। আমাদেরও অনেক ক্ষমতা আছে, আমরা অনেক কিছু হ্যান্ডেল করতে পারি, আমরা পারি দেখেই আমরাই রুল করতেছি পৃথিবী, অন্য কেউ করতেছে না। সো এই জিনিসটা যদি মাথায় থাকে, ওইভাবে যদি হ্যান্ডেল করা হয় তাহলে খুব ফাইন, মানে খুব সুন্দরভাবে আমার মনে হয় জিনিসটা হ্যান্ডেল করা যাবে। মেইন ব্যাপারটা হচ্ছে ফেইথ, মেইন ব্যাপারটা হচ্ছে বিশ্বাস, এবং আরেকটা হচ্ছে ভয়। একজন মানুষের ভয়ের লেভেল এক একদম, কেউ অনেক ভীতু, কেউ আমি নিজেকে খুব সাহসী বলতে পছন্দ করি, বিকজ আমি একসময় অনেক ছোটবেলায় আমি কিন্তু অনেক ভীতু ছিলাম, আমি টুকটাক অনেক কিছুতে ভয় পেতাম। আর এখন ভয় বলে কোনো জিনিস অ্যাকচুয়ালি খুব একটা এক্সিস্ট করে না আমার লাইফে, মানে আমার কিছু যায় আসে না। সো আমার মধ্যে তো এই জিনিসটা আসছে, রাইট? সো অনেকে যারা ভীতু আছেন, যারা একটু ভয়টা পায় যে কি করবো না করবো, আমার ধরুন একটু সিরিয়াসলি চিন্তা করলে, একটু ডিপলি চিন্তা করলে আমার মনে হয় ভয়টা কাটানো পসিবল। ওকে, ডেফিনেটলি। ওকে। তো আমি একটা কথা বলছি, মানে সপ্তাহ না 2 সপ্তাহ আগে, যে যখন এরকম ভয়টা পায় তখন জোরে জোরে বলতে ইউ নট ওয়েলকাম হিয়ার, গেট আউট। আমার একটা কাজ হতো, জাস্ট ক্লিয়ারলি বলে দেওয়া যে ইউ নট ওয়েলকাম হিয়ার। হ্যাঁ, মানে আমি ওই যে আমি এই গল্পটা বোধহয় কয়েকদিন আগে বলছিলাম, আবার অনেক সময় উল্টা হয়। ওই যে সিঙ্গাপুরে একটা হোটেলে বলছিলাম না যে যে হ্যাঁ আওয়াজ করলে জোরে কর, ওরে বাপরে জোরে, মানে এটা কয়েকটা দিন আগে না, এটা 10টা এপিসোড আগে। আচ্ছা, 10টা এপিসোড হইতেই পারে না, আমি মাত্র 1 মাস দেশে বাড়ি ছিলাম ভাই। টাইম ফ্লোজ ডিফারেন্টলি, আপনি জেট লাগাচ্ছে না। আসলে আরেকটা জিনিস আমি জানতে চাই, যেটা মানে আই ওয়ান্ডার ইফ ইউ থট অ্যাবাউট দিস থিং, যখন ওখানে ছিল, যখন আমরা নিজের কিন্তু হাসাহাসি করি যখন গোস্ট হান্টার্স দেখি, যে ইংলিশে বলতেছে, বুঝতেছে না, আমরা গিয়ে যদি ইংলিশে বাংলায় বলি তাহলে করে বুঝবে নাকি? এই এক্সপেরিমেন্টটাকে আপনি ট্রাই করছেন নাকি, যে ওখানে ইংরেজি ভূতদের বাংলায় বলা? আমি খুব সিরিয়াসলি জিজ্ঞেস করছি, যদিও শুনতে জিনিসটা খুব হাসি না। এখন কথা হচ্ছে আমি গিয়ে তো আর ভূতদের জিজ্ঞেস করি নাই যে ভাই, মানে এখন আমার কথা হচ্ছে যে 1850 সালে যেই ভূত, যে স্পিরিট, সে তো হোয়াটসঅ্যাপ ম্যান, এগুলো ডগ, এগুলো আপনি স্পিরিট, আপনি কিন্তু আপনি শোনেন একটা জিনিস খেয়াল করছেন, আপনি কিন্তু পুরো জিনিসটা স্পিরিট, গোস্ট এইসব বুঝছেন, একবারও জিন বলেন নাই। হ্যাঁ। সো ডু ইউ বিলিভ ওরা জিন না এন্ড সামথিং এলস? ওরা জিন না সামথিং এলস? নো, আই ডোন্ট বিলিভ দ্যাট। ইউ ডোন্ট বিলিভ দ্যাট? আচ্ছা, ওকে। আমার কাছে কয়েকটা SMS আছে। প্রথম যে SMSটা সেটা হিমু পাঠিয়েছে, এবং হিমু যেটা বলতে চায় সেটা হচ্ছে সে যখন ক্লাস 6-এ পড়তো তখন সে একটা লোককে স্বপ্নে দেখতো, এবং তিনি বলতে যে তিনি তাকে কোন সমস্যা হবে এটা বলতেন, আবার কোনটা কিভাবে সমাধান হবে এটা বলতেন, এবং এই এক্সপিরিয়েন্সটা সে করেছে। আর সেকেন্ড যে SMSটা অপু লিখেছে, সুমন ভাই, আমাদের এলাকায় একটা পন্ড আছে যেখানে প্রতি বছর একটা করে মানুষ মারা যায়, ওয়াই? প্রতি বছর একটা করে মানুষ কেন মারা যায় এটা তো সুমন বলতে পারবে না, সেটাই জানে না কেন। বাট ওই পন্ডে, ওই পুকুরে যদি উল্টো পাল্টা কিছু থাকে
তাহলে ডেফিনেটলি এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আমাদের জন্য হতে পারে। ইনফ্যাক্ট আমরা অলরেডি টাঙ্গাইল সাইডে একটা পুকুরের ইনভেস্টিগেট করতে আমরা গিয়েছিলাম। ওখানে স্টোরিটা খুব ইন্টারেস্টিং এবং ঘটনাটা কিছুটা এরকম যেটা শুনলাম যে প্রতি বছর একজন মারা যায়। বাট হয়েছে কি এখন এটা অনেক কারণেই মারা যায়, তাই না? আমি অ্যাকচুয়ালি আমরা তো এখানে বলতে পারবো না, অনেক কারণেই এটা অনেকে হতে পারে। হয়তো সাঁতার জানে না, প্রতি বছর একজন মানুষ যায় যে খুব আনফরচুনেট, সাঁতার তো অনেকেই জানে না, তারপর পুকুরে যায়, অথবা হয়তো পুকুরের নিচে কোন রকম গাছ লতা পাতা আছে যেটা একটু ডিপে গেলে মানুষের পায়ে জুড়ে, গাছ লতা পাতার নিচেরটা এরকম হয়তো আছে না, এরকম যে আটকে ফেলে বা এরকম কিছু একটা হতে পারে। এই যে কিরণ এসএমএস করেছে, কিরণ এসএমএস করে বলছে যে সবাই স্পিরিট যারা যে ফিল করেন যে এটা কি শেখা যায় নাকি এটা ন্যাচারাল? এটা আমার ধারণা ন্যাচারাল। আমার কাছেও সেটাই আমার ধারণা, এটা শেখার কোনো কিছু নাই। যদি শেখার থাকতো তাহলে ক্লাস নিতাম, অনেক টাকাও কামাতে পারতাম। না মানে আই স্লাইটলি ডিসএগ্রি। আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক ইউ ক্যান কন্ডিশন ইউরসেলফ। মানে না, মানে যেমন কেউ কেউ আপনার মতো বেস বাজাবে, কেউ কেউ আমার মতো বেস বাজাবে। মানে একটা হচ্ছে খুবই হাই লেভেল, একটা হচ্ছে খুবই বেসিক লেভেল। সো আপনি যে লেভেলে পাচ্ছেন দ্যাট রিকোয়ার্স এ ডিফারেন্ট টাইপ অফ ট্যালেন্ট, আর আমি যে লেভেলে পাচ্ছি দ্যাটস এ ডিফারেন্ট টাইপ অফ ট্যালেন্ট, মানে আরো স্মলার মার্জিন। সো আই এম সেইং যে আপনার মতো হয়তো ধরতে পারবে না, মানে আপনি যেভাবে একটা রুমে ঢুকে বুঝে যান, যেটা আমি এখনো পারি না, আমি জীবনে একবারই পারছি। সো হয়তো আপনার লেভেলে পারবে না, কিন্তু হয়তো আমার লেভেলে পারবে। মানে আর নিজেকে যদি ট্রেন করে, নিজে যদি একটু চিন্তা করে যে আমার যেমন এই ভূত এফএম করার পর থেকে আমি ফের অনেক কিছু নোটিস করা শুরু করছি। কারণ আপনি তো ইউজুয়ালি আমাদের কেসগুলো যেটা হয় ইউ ডিল উইথ, যারা কথাবার্তা বলে ইউ ডিল উইথ দেম, আই ডোন্ট ডিল উইথ দেম। এখানে এসে আসলে আই লিসেন টু, মানে ডাইরেক্টলি কথা বলছি লোকজনের সাথে। সো আই হ্যাভ স্টার্টেড এক্সপিরিয়েন্সিং থিংস যেগুলো আমি আগে নোটিস করতাম না, টু বি ভেরি মানে অনেস্ট। সো আই থিঙ্ক এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে ইউ ক্যান ট্রেন ইউর মাইন্ড টু নোটিস সার্টেন থিংস। মেবি আপনার লেভেলে হবে না, হ্যাঁ বুঝতে পারছি, বাট খুব বেসিক লেভেলে একটা তো হবে। ডিফারেন্স আছে যে not everybody is a musician, ঠিক না? Not everybody is a musician. So যার মধ্যে থাকে এই ট্যালেন্টটা, you can grow it, you can work on it and you can grow it, but ওটা প্রথম একটা স্পার্ক থাকতে হয়। মানে তার জন্য আমি বলছি, মানে I agree with both sides, but হ্যাঁ না বুঝতে পারছি সেটা। তবে আমার কাছে মনে হয় যে আমি আজকেও যেটা বলছিলাম যে আমি যখন মনে করছিলাম যে আচ্ছা কিছু একটা ঘটুক, আমি আজকে ভূত এফএম এ শেয়ার করবো এরকম কোনো কিছু আমার কাছে ছিল না। যে মুহূর্তে আমি মনে করেছিলাম সেই মুহূর্তে দেখা গেল যে কিছু একটা দেখা গেল, বা আজকে হয়তো এই জন্যই সবাই এইখানে আমরা যেটা আছি বসে, তাদের মধ্যে একটা কিছু একটা হয় বা কিছু একটা ফিল করি বলেই তো এখানে এরকম একটা ব্যাপার যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো আমার কাছে কেন মনে হয় আমি যাবো যে ব্যাপারটা আসলে ন্যাচারাল। আমার কাছে মনে হয় যে বোঝা না বোঝার ব্যাপারটা অনেকটা ন্যাচারাল এবং এটা শেখা বা এভাবে বোধহয় হয় না, আমার কাছে মনে হয় তাই। হ্যাঁ মানে যেটাই হোক, মানে আমার কথা হচ্ছে যে এখন আমি যদি চিন্তা করি যে আমি গিটার শিখতে চাই, শিখলাম, জীবনে যেটা বলতেছিল যে একসময় আমি গিটার শিখাতাম, বেস গিটার শিখাতাম, অনেক আগে অনেক স্টুডেন্ট ছিল। আচ্ছা, প্রত্যেক মাসে 30-40 স্টুডেন্ট শিখাতাম। সো 30-40 ভালো বেস গিটার কিন্তু বের হয় নাই। হ্যাঁ, বেস গিটার কিন্তু দেখা যায় 2-3টাই। সো বাকিরা হয়তো শিখতে চায় কিন্তু ওদের মধ্যে হয়তো জিনিসটা নাই, মানে শেখার। সো ওরকম হয়তোবা যারা শিখতে চায় ওদের মানে শিখতে চায়, মানে জানতে চায় এটা কিভাবে কন্ট্রোল করার, এটার কোনো প্রপার কোনো গাইডলাইন, কোনো গাইড বুক এরকম কিছু নাই। আচ্ছা, হ্যাঁ, এটা আস্তে আস্তে অটোমেটিক ভাবে হয়েছে। মানে আমি নিজে আমার লাইফে আমি এরকম একটা সময় হয়েছে যে আমি একসময় খুব অসুস্থ ছিলাম, মানে আমার অনেক জ্বর, 104-5 ডিগ্রির মতন জ্বর উঠে যাচ্ছে। ওই সময় আমার কিছু হ্যালুসিনেশন হয়েছিল এবং হওয়ার পরে আমি কিছু জিনিসপত্র দেখেছি এবং দেখার পরে যখন আমি জ্বরটা যখন মানে কমে গেছে, তখন আমার মনে হয়েছে যে না, আমি হয়তো বা কিছু একটা টাচ করতে পারতেছি অথবা কিছু একটা ফিল করতে পারতেছি অনেক বেশি। আমি অ্যাকচুয়ালি বিলিভও করার চেষ্টা করেছি যে না, আমার হয়তো বা এখন থেকে হয়তো আমি আরো বেশি কিছু পারবো। মানে আমার একটা পুরোপুরি ভাবে একটা কনভারসেশন হয়েছিল একজনের সাথে। আচ্ছা, আমার জ্বর ছিল অনেক বেশি এবং ওর মধ্যে কেউ একজন আমাকে বলতেছে যে তোমার তো তোর তো ইয়ে হয়েছে, যাবার সময় হয়েছে, তোর বেশি সময় নাই, আমাকে একটা টাইমও বলে দিচ্ছে এই সময় নাকি মারা যাবো। আচ্ছা, হ্যাঁ, এবং আমি বলতেছি যে তুমি কে, মানে আমার সাথে কথা বলতেছে কেন? তখন সে এরকম ভাবে কথা বলতেছে যে অ্যাজ ইফ সে আমার খুব ক্লোজ একজন আত্মীয় টাইপের কেউ, যে আমার যে একসময় মারা গেছে। আচ্ছা, তা আমি তখন বলতেছি যে তুমিও হইতে পারো না, সে আমাকে তুই করে বলে না, সে কখন আমাকে তুই করে বলে না, সে আমাকে তুমি করে বলছে। আচ্ছা, কিন্তু তারপরে সে আমার বলতেছে, আমি তখন লজিক খাটানোর চেষ্টা করতেছি। একটা সময় আমাকে বলতেছে যে আরে তো আর কয়েক মিনিট, মানে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল কি যে সে আমার জ্বর তখন 102-102.5,
ঠিক যেই টাইমটার কথা সে বলছে, সে 3-4 ঘন্টা পরের কথা বলছিল, ঠিক ওই টাইমের 10-15 মিনিট আগের থেকে আমার জ্বর বেড়ে যায় এবং ওই স্পেসিফিক ওই টাইমে আমার জ্বর তখন প্রায় 105-এর মতো কাছাকাছি চলে গেছে। আমি তখন বাথরুমে আমার গায়ের মধ্যে মানে বরফ পানি সব ঢালা ঢেলে গেছে। 2 ডিগ্রি বললি তো শেষ। হ্যাঁ, মানে কিছু ডিগ্রি। এবং আমি তখন বারবার বলতেছিলাম যে তখন 11টা 4, মানে 11টা 4 বাজছে কিনা, 11টা 4 কি হয়ে গেছে, 11টা 4 কি হয়ে গেছে। আমি তখনও টেম্পারেচার বাড়ানো যাবে সেটাই। সো আমার মনে হয় যে ওই ঘটনার পর থেকে আমার মনে হচ্ছে যে না, এখন থেকে আমি আরো অনেক বেশি কিছু ফিল করতে পারি বা বুঝতে পারি। তো জিনিসটা আমার কেউ শিখাই দেয়নি, আমি হয়তো এরকম একটা সিচুয়েশনে পড়ছি, আমার ডিফেন্স মেকানিজম হয়তো কাজ করছে সেভাবে যে ঠিক আছে তোমারে প্রোটেক্ট তোমারই করতে হবে এবং করতে গেলে তোমার বুঝতে হবে এইসব জিনিসের সাথে আমার ফাইট করতে গেলে তোমার এই জিনিসটা লাগবে, এইটা হচ্ছে তোমার জিনিস, তোমার ভিতরে ছিল বাইরে হয়ে গেছে। মানে ব্যাপারটা হয়তো এরকম হইতে পারে, আমি জানি না। আমাদের তো এইসব ব্যাপারে অফিসিয়াল জ্ঞান খুবই কম, আমরা তো এক্সপিরিয়েন্স থেকে যা করার করছি। কারো যদি কোশ্চেন থাকে আমি বলবো যে কোশ্চেনের কিছু নাই, বিকজ বেসিকটা কেউ আমাকে শিখায় নাই, গানও কেউ আমাকে শিখায় নাই, এই জিনিস আমাকে কারো শিখতে হবে। তো আমাদের মনে হয় আজকে শেষ করা উচিত না, শেষ করে দিই আমরা আজকে। আর আজকে SMS আমি পড়ার চেষ্টা করেছি, তারপরে আপনাদের SMS গুলো থাকলো আমার কাছে। নেক্সট উইকে নিশ্চয়ই আমরা আজকে অনেক মানে কি বলবো যে গল্পগুলো আমরা শোনার জন্য অপেক্ষায় ছিলাম সেই গল্পগুলো আজকে বেশি করলাম আমরা, এবং সেই ঘটনাগুলো আমরা বেশি জেনেছি। আর নেক্সট শোতে ডেফিনেটলি আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ থাকবেই, আমাদের কাছে SMS থাকছেই আপনাদের, এবং ডেফিনেটলি আপনারা আমাদের সাথে শেয়ার করবেন সেই আপনাদের অভিজ্ঞতাগুলো, সেটা SMS এর মাধ্যমে। SMS করার নিয়ম হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে, অথবা সরাসরি আমাদের ইমেল করতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমার মনে হয় যে সমস্ত গল্প আপনারা ডিটেইলে জানাতে চান আমাদেরকে, যে কি ঘটেছিল, কি অবস্থা, কোথায়, সবকিছু আপনি যদি ইমেল করেন তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে, পরে আমরা আপনাকে এখানে নিয়ে আসতে পারবো। আর যারা এখানে SMS করছেন, SMS দেখে আমরা কল করবো আপনাদেরকে। সো আজকে এখানে শেষ করি না? হ্যাঁ, আজকে শেষ করা যায়। এবং আরেকটা জিনিস বলে দিই যে আমি তো ছিলাম না মাঝখানে, যেটা ওরা বলছে 10-12 এপিসোড, অবশ্যই না 4টা এপিসোড আমি ছিলাম না, মাত্র 4টা। এবং 4টা এপিসোডের পরে ব্যাক করে আজকে পার্সোনালি আমার ভালো লাগছে। এবং আরেকটা জিনিস বলি, এই লুনাটিক অ্যাসাইলামে তো গিয়েছিলাম, নিউ ইয়র্কে একটা বড় একটা বাসায় গিয়েছিলাম, যেটার ঘটনা আছে কিছুই বললাম না, ওখানে টুকটাক ছোটখাটো কয়েকটা ইনসিডেন্ট হয়েছে, আচ্ছা আমরা নেক্সট এপিসোডে আমরা এটা নেওয়া করবো। ওকে, সো আমার যেটা মনে হয় যে আগামী এপিসোডে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা শেষ করবো ক্রিপ্টিক ফ্লাইটের একটা গান শুনি না? আমার যেটা মনে হয় যে ক্রিপ্টিক ফ্লাইটের একটা গান শুনি। আপনারা এখানে সাকিব ভাই যেহেতু আছে, সুতরাং শুনতে খারাপ লাগবে না। আর আমাদের শো আজকে এখানেই শেষ করতে হচ্ছে। স্টে টিউন টু রেডিও ফুর্তি। আর আমার যেটা মনে হয় যে আপনারা ইমেলটা বেশি করে করবেন। ইমেলটা করলে যেটা সুবিধা হবে যে আপনার সাথে কমিউনিকেট করতে অনেক সুবিধা হয়ে যায়, কারণ এই 7টা দিন এবং 7টা দিনে ইমেল করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ একজন হয়তো আমাদের মাঝে এসে আমাদের সাথে শেয়ার করবে তাদের অভিজ্ঞতাগুলো। এবং আজকে নিশ্চয়ই মনে আছে যিনি আমাদের অতিথি হিসেবে এসেছিলেন, সেই ঢাকাইয়া মানুষটি, যিনি বলে যে ওল্ড টাউন বলে পরিচয় দেন, তিনি কি অনেকগুলো ঝামেলার সম্মুখীন হয়েছিলেন, এবং সেই গল্পটা সেই ঘটনাটা আমরা পুরোপুরি আপনাদের শুনিয়েছি। সো আপনাদের মধ্যে কেউ একজন আসবেন নেক্সট উইকে, সেই আশা রাখছি। এবং বেশি বেশি করে রেডিও ফুর্তি শুনবেন, বেশি বেশি করে সাহস রাখবেন মনে, কারণ ভূত FM শুনতে হবে প্রতি শুক্রবার ঠিক রাত 11:59। আর আপনার SMS এর মাধ্যমে জানিয়ে দিন আপনার অনুভূতি, আপনার ইমেলের মাধ্যমে। আজকে শেষ করছি। থ্যাংক ইউ সুমন ভাই, অনেক অনেক ঘটনা জানলাম এবং অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম এতদিন। অ্যান্ড সাকিব ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জিবরান ভাই। ওকে, আর আসলে ভালো আছে। আমি আজকে অনেক কিছু বলছে, অনেক কিছু ডিসকাশন পয়েন্ট আমি পেলাম, যেগুলো আজকে আমি বেশি অ্যাড্রেস করি না, বিকজ টাইম নেই। সেটাই। আর ওইগুলো নিয়ে আমি ইনফ্যাক্ট নেক্সট শোতে আমাদের মধ্যে একটা ডিসকাশন। এবং আজকে ঢাকা শহরে আপনারা সবাই জানেন যে এত বেশি রকমের এত কনসার্ট, এত কিছু হতে, তার মধ্যে সবাই আমরা এক হতে পেরেছি, এটা অনেক বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। শুনবো আমরা ক্রিপ্টিক ফ্লাইটের একটা গান, এবং এখনকার মতো আজকের মতো ভূত FM থেকে টাটা সবাই।